আমাদের আজকের গল্প সুকান্ত দাসের কলমে বিলাসপুরে ভয়ঙ্কর। গল্প পাঠে রয়েছে শুভ, শুভম, দেবস্মিতা, সব্যসাচী, প্রীতম এবং আমি অপূর্ব। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। আজকাল খবরে তেমন কিছুই পাওয়া যায় না। ব্যোমকেশ বক্সির মাথা ঘামড়ার মতো কোনো কেসের সন্ধান আমরা অনেকদিন হলো জোগাড় করতে পারিনি। দাসবাবু সৌজন্যেই হোক কিংবা ব্যোমকেশের হাত যশের কারণেই হোক, মাঝে মধ্যে যে টুকিটাকি কেস টেস হাতে আসে না এমনটা নয়, কিন্তু সেসব কিছু সম্পর্কে ব্যোমকেশ বলে, এই সব কিছু আসলে এতটাই সাধারণ যে খুব ভালো করে লক্ষ্য করলেই যে কেউ এই কেসের সমাধান করতে পারবে। পুলিশের ওপরে মানুষের আস্থাটা কমে যাওয়ার একটা কারণ যে পুলিশ চট জলদি সমস্ত কিছুর সমাধান করতে গিয়ে মাঝে মাঝে ব্যাপারটাকে ভুল করে ফেলে। তবে তাদেরকে তো দোষ দিয়ে লাভ নেই। দাসবাবুকে তো আমরা নিজের চোখেই দেখেছি। একই সময়ে একটা মানুষের ওপরে এত কাজের চাপ থাকলে তার পক্ষে তো সামান্য ভুলভ্রান্তি হবেই। সেক্ষেত্রে কিন্তু আমাদের কাজটা সহজ। না না ব্যোমকেশ, এই কথার সঙ্গে আমি একমত হতে পারলাম না। তুমি আমাদের কাজটাকে, মানে তোমার কাজটাকে সহজ বলে মনে করছো, কিন্তু সেটা নয়। এক্ষেত্রে পুলিশ যদি কোনো কেস সমাধান করতে নাও পারে, তাতে ওপর মহলের একটু কথা শুনতে হয়। খুব বেশি কিছু হলে সেক্ষেত্রে ট্রান্সফার হয়ে অন্য কোথাও চলে যেতে হয়। তার থেকে বেশি কিছু হয় না। তবে তোমার প্রত্যেকটা কেসে কিন্তু একদম সমানভাবে মন দিয়ে কাজ করতে হয়, যাতে সেটা সমাধান হয়। বিশেষ করে ব্যাপারটা তো ক্লায়েন্টের ব্যাপার, তাই না? এসব কথা শুনে ব্যোমকেশ হেসে বলে, বুঝলে অজিত, তোমরা সাহিত্যিকরা যেমন খাতার পাতায় মনের মতো সমস্ত কিছু লিখে রাখতে পারো, আমাদের মতনই বা বলি কেন, আমার মতন একজন সত্যান্বেষী কিন্তু ঠিক নিজের মতো করে সমস্ত কাজ করতে পারে। তাতে সব সময় যে জিততেই হবে কিংবা সমাধান করতেই হবে তার কিন্তু কোনো জো থাকে না। এই সমস্ত কথা বলার একটাই কারণ যে পুলিশ মাঝে মাঝে কিন্তু কিছু কেসের সমাধান করতে পারে না বলে সাধারণ মানুষ তাদের উপরে মনক্ষুণ্ণ হয়। কিন্তু একবার ভালো করে ব্যাপারটা বিবেচনা করে দেখলে আমার মনে হয় না আর ব্যাপারটা তেমন হবে। বর্তমানে ব্যোমকেশ মাঝে মধ্যে এমন কিছু অদ্ভুত বিষয় নিয়ে নাড়াচাড়া করে এবং আমার সঙ্গে বার্তালাপ করে যে তার কোনো সঠিক উদ্দেশ্য আমি তেমন বুঝে উঠতে পারি না। আর ঠিক তেমনই বুঝে উঠতে পারি না যে ব্যোমকেশ আসলে এসব কেন ভাবছে। কিন্তু আজ সকালটা ছিল অন্যরকম। আমি একভাবে খবরের কাগজ পড়ে চলেছি, আর ব্যোমকেশ খুব মন দিয়ে একটা পুরনো হলদে হয়ে যাওয়া চিঠি পড়ছে। চিঠিপত্র জমিয়ে রাখা ব্যোমকেশের পুরনো অভ্যেস। এগুলো কেন যে আবার বার করে পড়তে শুরু করেছে ব্যোমকেশ, তা আমি জানি না। তাই বললাম, কি হে, প্রথম প্রেমিকার স্মৃতি রোমন্থন করছো নাকি? বৌঠান জানে? প্রথম শেষ সবকিছু তোই একজনই। তারপর তাকে একটু রাগিয়ে দেওয়ার জন্য কথাটা বলতে পারো। আমার মনে হয় না এ ব্যাপারে সে তোমায় খুব একটা অসফল করবে। আরে, অনেকদিন আগেই তো কয়েকটা চিঠি পড়ছিলাম। আসলে নানান সময়ে নানান কাজে থাকায় অনেকেরই আমন্ত্রণ রক্ষা করাটা হয়ে ওঠেনি। হালি শহরের এক জমিদার নৃপেন্দ্র কৃষ্ণ আমায় একবার তার বাড়িতে যেতে বলেছিলেন। নানান কারণেই তার বাড়িতে যেয়ে ওটা হয়নি। যদিও এসব ক্ষেত্রে কিন্তু আমি খুবই সাবধানী, তুমি জানোই। যেতে না পারলেও সেই সম্পর্কে একটা চিঠি কিংবা টেলিফোন করে আমি জানিয়ে দিয়েছিলাম। এইসব ক্ষেত্রেও তাই করেছিলাম। কিন্তু যেখানে যেখানে যাওয়া হয়নি সেই চিঠিগুলো এখানেই রাখা ছিল, সেগুলোই দেখছিলাম। ব্যোমকেশের কথা শুনে আমি আবার খবরের কাগজে মন দিলাম। তেমন কোনো খবর না থাকলেও খবরের কাগজের প্রথম থেকে শেষ পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে পড়া যাদের অভ্যেস, আমিও তাদের মধ্যে বর্তমানে একজন। ব্যোমকেশের হাতে নতুন কোনো কেস নেই, তাই আমারও তেমন কিছু নতুন লেখার নেই। তবে সত্যি বলতে অন্য সাহিত্যিকদের মতো আরও কিছু লিখবার চেষ্টা করি। ব্যোমকেশ সবই বলে, তবে সে যাই হোক, এখন যাকে বলে ব্যোমকেশ বক্সী এবং অজিত বন্দ্যোপাধ্যায় দুজনে একদম ছাড়া হাত পায়ে বসে আছে। এমন সময় বৌঠান এসে ঘরে ঢুকলো। কি যেন একটা কথা মনে পড়ে গেছে এমনভাবে বলল, এই দেখো, তোমায় বলাই হয়নি, ভুলে গেছিলাম। কাল সন্ধ্যের দিকে একজন টেলিফোন করেছিলেন বিলাসপুর থেকে। ভবতরণ চট্টোপাধ্যায়
কিংবা ওই রকম কিছু একটা নাম বলেছিল। নামটা আমার ঠিক মনে নেই, তবে ভবতারণী হবে। আর তোমরা যখন বেরিয়েছিলে তখনই ফোনটা করেছিল, আমায় বলেছিল জানাতে, কিন্তু জানানো হয়নি। বিলাসপুর থেকে ভবতারণ চট্টোপাধ্যায়? আরে সে তোমার পরিচিত। বিলাসপুরে একসময় আমি বছরখানেক ছিলাম, কিন্তু সে এতদিন পর হঠাৎ টেলিফোন করলো। তোমাকে খুঁজছিল ঠাকুরপো, তবে বলল ব্যোমকেশ বক্সীর সঙ্গেও কিছু প্রয়োজন আছে। তুমি ব্যোমকেশ বক্সীর পরিচিত, তাই তোমায় টেলিফোন করেছিল। কি ব্যাপার আমায় বলল না। সে না হয় বুঝলাম, কিন্তু চিন্তিত হয়ে রয়েছে এই ব্যাপারটা তুমি ধরলে কি করে সত্য? ব্যোমকেশ কিন্তু এমনটা এমনি এমনি বলে না। যদি কোনো প্রয়োজন হয় আর সেখানে ব্যোমকেশ বক্সী না থাকে, তাহলে তার বদলে সত্যবতী বক্সী খুব সহজেই কেসের সমাধান করে ফেলতে পারবে। দেখো, আমি ওনার টেলিফোন নাম্বারটা ওই টেলিফোনের পাশে রাখা একটা কাগজে টুকে রেখেছি। এই রে, এই আমার ডাল পুড়ে গেল। পুটিরাম, একটু ডালটা দেখ না। প্রায় চিৎকার করতে করতে বউঠান ঘর ছেড়ে বেরিয়ে গেল। আমি ভাবছি ভবতারণ বন্দ্যোপাধ্যায় হঠাৎ আমাকে টেলিফোন করতে গেলেন কেন? তাছাড়া ব্যোমকেশকেই বা তার প্রয়োজন কেন? কতক্ষণ ব্যোমকেশ টেলিফোনের কাছে গিয়ে তার পাশে রাখা কাগজের ওপর থেকে ফোন নম্বরটা তুলে টেলিফোনে ডায়াল করে বসে রয়েছে। আমি শুধু সেই দিকে তাকিয়ে শুনতে পেলাম ব্যোমকেশ বলছে, হ্যালো, ব্যোমকেশ বক্সী বলছি। না, গোয়েন্দা নয়, সত্যান্বেষী। অজিত, তোমার সঙ্গে ওই বিলাসপুরের ভবতারণ চট্টোপাধ্যায়ের পরিচয়টা ঠিক কিভাবে? সে অনেক বছর আগেকার কথা। তোমার এখানে আসার আগে আমি একটা মেস বাড়িতে ভাড়া থাকতাম, সে কথা তোমার নিশ্চয়ই মনে আছে। তাছাড়া আমার পরিবারের কথা তোমায় বলেছি। নানা কারণেই সে সমস্ত কিছু থেকে আমাকে দূরে থাকতে হয়। তেমনি ওই বিলাসপুরের ওই ভবতারণ চট্টোপাধ্যায়ের সঙ্গে আমার প্রথম পরিচয় হয়েছিল কলকাতায়। উনিও তখন পড়াশোনার জন্য কলকাতাতেই একটা মেস বাড়িতে থাকতেন। আমার বয়স আর তার বয়স সমান ছিল না। তিনি হয়তো আমার থেকে বছরখানেকের বড়ই হবে। তবে ভবতারণ চট্টোপাধ্যায়ের পরিবার কিন্তু বড়, উচ্চ বংশ। মানে পরিবারের সঙ্গে তো আর দেখা হয়নি, কিন্তু তার সঙ্গে কথা বলে তার চলচালন দেখে মাঝে মধ্যেই ধরা যেত যে সে অত্যধিক ভদ্র ও শিক্ষিত মানুষ। তখন যে মেস বাড়িতে তার সঙ্গে আমি বছরখানেক ছিলাম, সেখানেই তার সঙ্গে আমার আলাপ পরিচয় হয়। বেশ ভালোই লাগতো ওনাকে। উনি একটা বিষয় নিয়ে কলকাতায় পড়াশোনা করছিলেন। আমি তখন টুকিটাকি লিখবার চেষ্টা করছি। মাঝে মধ্যে একসঙ্গে বসে নানা বিষয়ে আলাপ আলোচনাও করতাম আমরা। তিনি আমাকে একদিন প্রায় মাসখানেকের জন্য বিলাসপুরে তাদের বাড়িতে বেড়াতে নিয়ে গিয়েছিলেন। এখানে মেসবাড়ির ম্যানেজারের সঙ্গে কথা বলেই আমরা গিয়েছিলাম। মেসবাড়ি ফাঁকা হয়ে থাকবে, অথচ তার জন্য শুধু শুধু টাকা গুনতে হবে। তবে ভবতারণবাবুই ব্যাপারটা দেখেছিলেন। পরে আমি তাকে ভবতারণ দা বলেই ডাকতাম। সেটাই নাকি তার বেশি ভালো লাগতো। তার মানে ভবতারণ বাবুর ব্যাপারে তুমি বিশেষ তেমন কিছু বলতে পারবে না? দেখো, তার পরিবারের ব্যাপারে আমি খুব বেশি জানার চেষ্টা করিনি, কিংবা জানি না। তার বাড়িতে যখন গিয়েছিলাম তখন তার বাবা জীবিত, কিন্তু তিনি বৃদ্ধ এবং অসুস্থ। তার মা আগেই মারা গিয়েছিল। তার দাদা এবং দাদার পরিবার ছিল। ভবতারণবাবু তখনও বিয়ে করেননি। বাড়িতে কাজের লোক ছিল। বেশ সচ্ছল অবস্থা বলেই মনে হয়েছিল। শুনেছিলাম বিলাসপুর এবং তার আশেপাশে তাদের কিসের যেন ব্যবসা, জমি জমা, সম্পত্তি সবকিছুই আছে। কিন্তু ভবতারণবাবু তোমাকে টেলিফোন করে কি বলল? বিলাসপুরে একটা সমস্যা দেখা দিয়েছে, আর সেই সমস্যার জন্যই তিনি আমায় ওইখানে নিয়ে যেতে চাইছেন। সঙ্গে অবশ্য তোমাকেও যাওয়ার কথা বলেছেন। তোমাকে নিয়ে যাওয়ার কথাটা তো বললেন বটে, তবে তার সঙ্গে এটাও বলে দিলেন যে সেখানে কিন্তু বিপদ রয়েছে চারপাশে, তাই সেখানে সত্যবতীকে না নিয়ে যাওয়াটাই ভালো। আমি একটু আশ্চর্য হয়ে বললাম, একথা ভবতারণবাবু তোমাকে নিজে বলেছেন? কিন্তু তার সঙ্গে যতটা মিশেছিলাম তাতে এইটুকু বুঝেছিলাম যে তিনি নারীর প্রতি কখনো বিদ্বেষমূলক নন। তাছাড়া নারীর সচেতনতা কিংবা তাদের যোগ্যতা আর শিক্ষার ব্যাপারে তিনি সবসময় কথা বলতেন। না অজিত, ব্যাপারটা সেরকম নয়। ভদ্রলোক কোনো কারণে ভয় পাচ্ছেন, তাই আমাদের সঙ্গে সত্যবতীকে নিয়ে যেতে সরাসরি বারণ করতে পারছেন না, ওই লজ্জারই খাতিরে।
কিন্তু ঘুরিয়ে কথাটা তিনি আমায় জানিয়ে রাখলেন। তোমার কথা শুনে এবং ভদ্রলোকের সঙ্গে কথা বলে আমি এটাও বুঝতে পারছি যে ভদ্রলোক শিক্ষিত এবং বুদ্ধিমান, তার সঙ্গে ভালো মানুষ। কিন্তু তিনি যখন এমন কথা বলেছেন তার নিশ্চয়ই কোনো একটা কারণ আছে। তাছাড়া সত্য কিন্তু মিথ্যে বলেনি। ভদ্রলোক কোনো ব্যাপার নিয়ে ভীষণভাবে চিন্তিত। এইবার আমি যেন চিন্তায় পড়লাম। চোখের সামনে ভেসে উঠল আজ থেকে বেশ কয়েক বছর আগে দেখা ভবতারণ চট্টোপাধ্যায়ের মুখটা। হাসি মুখ, হাসি খুশি ফর্সা চেহারার মানুষটা যেন সবসময় কিসের একটা আনন্দ নিয়ে মেতে থাকতেন। এমনকি মেজ বাড়িতে সকলের মাঝে মধ্যেই সেই সমস্ত কিছু নিয়ে মাতিয়ে রাখতেন। টাকা পয়সার অভাব ছিল না, তাই মেজ বাড়ির সকলকে নিয়ে মাঝে মধ্যে ছোট একটা পিকনিকেরও ব্যবস্থা হতো। মাঝে মধ্যে আমি তাকে বলতাম, কিছু মনে করবেন না ভবতারণদা, আপনি তো চাইলেই এখানে কোনো একটা বাড়ি ভাড়া নিয়ে কিংবা ছোটোখাটো কোনো বাড়িঘর একরকম কিনে নিয়েই থাকতে পারেন, তাতে তো আর আপত্তি হওয়ার কথা নয়। তাহলে সে সমস্ত কিছু না করেই মেজ বাড়িতে এতগুলো মানুষের সঙ্গে কাদাকাদি করে আছেন কেন? ছোটবেলা থেকে বেশিরভাগ সময়টা একা একাই মানুষ হয়েছি। একটু বড় হওয়ার পর মা মারা যায়। বাবা সবসময় ব্যবসা, জমিজমা এই সমস্ত কাজ নিয়েই ব্যস্ত থাকত। আমার এক দাদা আছে, কিন্তু সেও ছোট থেকে একটু অন্যরকম। মেলামেশা বলতে একমাত্র ওই তার সঙ্গেই। তবে বিভিন্ন সময় সে শরীর খারাপ নিয়ে থাকত। জ্বর, সর্দি, কাশি তার সারা বছর লেগেই আছে। তাকে খুব একটা পেতাম না। বাড়ির কাজের লোকেদের সাহায্যে যা একটু আধটু এখানে ওখানে যাওয়া। টাকা পয়সার অভাব আমাদের কখনোই ছিল না, এখনও নেই, কিন্তু একা থাকতে থাকতে কেমন যেন হাঁপিয়ে উঠেছিলাম, বুঝলে। তাই তো অনেক জোর করে কলকাতায় পড়াশোনার জন্য চলে এলাম। না হলে আমাদের পারিবারিক ব্যবসায় বাবা আরেকটু হলেই এক প্রকার জোর করেই বসিয়ে দিত আর কি। তার মানে তুমি বলতে চাইছো ভদ্রলোক কোনো একটা বিশেষ কারণে কথাটা বলেছেন, কিন্তু কারণটা কি? অতিরিক্ত বিপদের কারণে তিনি যেমন আমাদের সাহায্য চাইছেন, তেমনি সত্যকে নিয়ে গিয়ে যাতে বিপদের মধ্যে না পড়তে হয় সেই ব্যাপারটাও তিনি দেখতে চাইছেন। আচ্ছা, তোমার সঙ্গে তার এর মধ্যে আর কোনো কথা হয়নি, তাই না? না, অথচ তিনি কিন্তু তোমার সঙ্গে কথা বলার সময় আমার পরিচয় দিয়েছেন। প্রথম একটা কথা মনে হচ্ছে যে ওই মেজ বাড়িতে থাকার সময় আমি দেখেছিলাম যে বিপদের সময় ভবতারণবাবু কেমন যেন হয়ে যেতেন। প্রচণ্ড ভয় পেলে ভীষণ চঞ্চল হয়ে পড়তেন। একবার মেজ বাড়িতে তার ঘরে সাপ ঢুকে পড়েছিল। চেঁচামেচি করে তিনি সবাইকে ডেকেছিলেন বটে, কিন্তু সেই রাতেই তার ভীষণ জ্বর এসেছিল। এইবার বুঝতে পারছি সমস্যাটা কোথায়। সবকিছুই এলোমেলো করেই বলছেন, অথচ আমার সঙ্গে কথা বলার সময় বারবার তোমার কথাই কিন্তু বলছেন। কি করা যায় বলো তো? আচ্ছা, বিলাসপুর এখান থেকে কত দূর হবে? পরদিন সকালেই বিলাসপুর যাওয়ার ব্যবস্থা চলতে লাগলো। সমস্ত কথা শুনে বৌঠান বলল, তোমাদের সঙ্গে আমি যাওয়ার কথা বলতেই পারতাম, কিন্তু ভদ্রলোক যখন নিজেই বারণ করেছেন, তখন শুধু শুধু তার কথার অন্যথা করা ঠিক হবে না। একই অচেনা জায়গা, তাছাড়া যার বাড়িতে যাওয়া হচ্ছে তিনি যখন বলেছেন বিপদের সম্ভাবনা আছে, আমায় যেতেও বারণ করেছেন, তখন ব্যাপারটাকে আমি আর জটিল করতে চাই না। তার উপর ভদ্রলোক আবার আমাদের ঠাকুরপোর পরিচিত। সেই কারণেই তো তাড়াহুড়ো করে বিলাসপুরে যাওয়ার ব্যবস্থাটা করলাম। কাল সকালেই বেরিয়ে পড়ব। অজিত বলল এখান থেকে রেলগাড়িতে আর তারপরে ঘোড়ার গাড়ি ধরলে মোটামুটি ঘন্টা চারেকের মধ্যে পৌঁছে যাব। জায়গাটা সুন্দরবন এলাকার থেকে খানিকটা মাত্র দূরে। কাল সকালে বেরিয়ে পড়ো তাহলে। আচ্ছা, ভদ্রলোকের কাছ থেকে ওখানে যাওয়ার ঠিকানাটা ভালো করে জেনে নিয়েছো তো? অনেকদিন আগে গেলেও সেখানকার পথ ঘাট সমস্ত কিছুই আমার জানা। জায়গাটা কিন্তু বেশ ভালো ব্যোমকেশ। দূরে একটা নদী আছে, চাষের জমি, গাছপালা সমস্ত কিছুই রয়েছে বটে, কিন্তু তার সঙ্গে সঙ্গে বেশ বাড়িঘরও রয়েছে। একেবারে প্রত্যন্ত গ্রাম যাকে বলে তেমনটা কিন্তু নয়। অনেক বাড়িঘর, ছোট স্কুল, অনেক কিছুই রয়েছে। সেখানে আমি যখন গিয়েছিলাম তখন এসব দেখে এসেছিলাম। এখন বোধহয় আরও বেশি উন্নত হয়েছে। টেলিফোন আছে যখন, ইলেকট্রিসিটিও নিশ্চয়ই প্রবেশ করেছে। বিলাসপুর জায়গাটা যাকে বলে মফস্বল বলা চলে। আর ওই যে নদীর কথা বললাম, ওই নদীর ওপর থেকেই শুরু হয়েছে ওই সুন্দরবনের গ্রাম্য এলাকাগুলো। ওই দিকটা পর্যন্ত শহরের হাওয়া লেগেছে। এখান থেকে তো তেমন কিছু বোঝা সম্ভব নয়। ওখানে না যাওয়া পর্যন্ত তো কিছুই বলা যাবে না। চলো,
তাহলে কাল সকালেই বেরিয়ে পড়া যাক। তার আগে আজ একবার টেলিফোন করে ওই ভবতারণ বাবুকে আমাদের যাওয়ার খবরটা তুমি জানিয়ে দাও, বুঝলে? এরপর সন্ধ্যার দিকে টেলিফোন করে ভবতারণবাবুর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা হলো আমার। তিনি অত্যন্ত দুঃখ প্রকাশ করলেন আমার সঙ্গে কথা না বলবার জন্য। আসলে তিনি কোনো একটা বিষয় নিয়ে ভীষণভাবে নার্ভাস হয়ে পড়েছেন, এবং সেটা যে কি সেটা ভালো করে বুঝতে পারছিলাম না। আর শুধু তাই নয়, তার কথাতেই সেটা প্রমাণিত হচ্ছিল। কথা বলতে গিয়ে তার জন্য গলা কাঁপছিল। এই দেখো, এই তুমি কিছু মনে করোনি তো অজিত? আসলে মানে আমি বুঝতে পারছি না, মানে ওই তোমার সঙ্গে যে কথা বলবো অথচ তোমাকেই ফোন করেছিলাম। তুমি তাড়াতাড়ি চলে এসো, বুঝলে? তোমার বন্ধু ব্যোমকেশ বক্সিকে নিয়ে তুমি ওই বিলাসপুরে চলে এসো। এখানে আসার পর সব কিছুই তোমায় খুলে বলছি। আর আমার ভীষণ ভয় করছে, মনে হচ্ছে কেউ যেন আমাকে মারতে চায়। পুলিশের সাহায্য নিয়ে একবার দেখুন না ভবতারণদা। আর বাড়িতেও তো আরও লোকজন আছে, তাদের মধ্যে কেউ আপনাকে মারবে কি করে? পুলিশের সাহায্যের কথা আমি ভাবছি না, ওতে কোনো লাভ হবে না। থানা এখান থেকে অনেক দূরে, বাড়ির লোকেরা আছে, কিন্তু কিন্তু তার মধ্যে যদি কিছু হয়ে যায়, তাই তোমাদের এখানে আসতে বলছি। তোমরা এলে মনে ভরসা পাবো। তাছাড়া ব্যোমকেশবাবু থাকলে যদি তিনি কিছু করতে পারেন, আর তুমি তো নিজের লোক ভাই, তোমাকে আর আলাদা করে কি বলবো। কেসের কথাগুলো শুনেই বুঝতে পারছিলাম আমাদের সঙ্গে কথা বলে তিনি খানিকটা নিশ্চিন্ত বোধ করছেন। তাই কাল সকালেই আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়ছি এবং যত তাড়াতাড়ি সম্ভব চলে যাব। এই সমস্ত কথা বলে টেলিফোনটা নামিয়ে রেখে ব্যোমকেশের দিকে তাকিয়ে দেখি ব্যোমকেশ চিন্তিত মুখে বসে রয়েছে। আমি বললাম, কি হয়েছে? খবরের কাগজ তো তুমি প্রত্যেক দিনই ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখো। খবরের কাগজের কোনো কথা মনে পড়ছে? কই না তো। কেন, কি হয়েছে? এই 1 মাসের মধ্যে বিলাসপুরে দুটো খুন হয়েছে, আর দুটো ব্যাপারই কিন্তু খবরের কাগজে এসেছিল। অদৃশ্য আততায়ীর অদৃশ্য আক্রমণে মৃত্যুটা হয়েছে, এমনই একটা খবর ছড়িয়ে পড়েছিল আশেপাশে। আর সব থেকে যেটা আশ্চর্যের কথা, দুটো খুনের ক্ষেত্রেই কিন্তু শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। পোস্টমর্টেম রিপোর্টে কি বেরিয়েছে সেই খবরটাও কাগজে দেয়নি। তবে ব্যাপারটা নাকি খুবই রহস্যজনক। তার মানে তুমি বলতে চাইছো এই দুটো খুনের সঙ্গে ভবতারণবাবুর ভয় পাওয়ার মধ্যে কোনো একটা সম্পর্ক রয়েছে? সম্পর্ক যদি না থাকে তাহলে সব থেকে বেশি খুশি হব আমি, কিন্তু সম্পর্ক যদি থেকেও থাকে তাহলে ব্যাপারটা কিন্তু বড্ড জটিল হয়ে যাবে। এমনি এমনি ভবতারণবাবু তোমায় আর আমায় সেখানে ডেকে পাঠায়নি। এবার বুঝতে পারছি ব্যাপারটা শুধু ভয় নয়, অন্য কিছু। তাহলে তিনি পুলিশকে জানাতে পারতেন, তার সুরক্ষার জন্যই, তাই না? এই কথাটা এতক্ষণ ধরে আমার মাথায় আসেনি। আমি নিজেও তো তাকে পুলিশের কথা বলেছিলাম ভবতারণবাবুকে। তারপরে মনে হলো ব্যোমকেশ ঠিকই বলছে, এমন কিছু আছে যেটা সমাধান হওয়ার দরকার, আর সেটা সমাধান করবার জন্যই এমন কিছু একটা করতে চাইছে ভবতারণবাবু। আমরা আর দেরি করলাম না, পরদিন সকালেই রওনা দিয়ে দিলাম বিলাসপুরের উদ্দেশ্যে। বিলাসপুর জায়গাটা স্টেশন থেকে বেশ খানিকটা দূরে, তাই আমরাও স্টেশনে নেমে একটা ঘোড়ার গাড়ির ব্যবস্থা করে বিলাসপুরের ভবতারণ চট্টোপাধ্যায়ের বাড়িতে যাওয়ার কথা স্থির করলাম। ঘোড়ার গাড়ির গাড়োয়ান ভবতারণ চট্টোপাধ্যায়ের নাম শুনে বলল, ও ছোট জমিদার বাবুর বাড়িতে যাবেন? ছোট জমিদার? এই আমাদের এইদিকে বিলাসপুর তো একসময় গ্রাম ছিল, এখন না হয় বড় বড় বাড়ি হয়েছে, লোকজন বেরিয়েছে। তখন ওই গ্রামে জমিদার ছিল রায়বংশ, ওরা এখনো আছে, তবে তাদের জমিদারি অনেক কমে গেছে। ওই রায়বংশের পরে ভালো বংশ বলতে এখানকার ওই সাটুজে বংশ। বড় লোকেরা চট্টোপাধ্যায় বলে, কিন্তু আমরা গোমুখ মানুষ, আমরা তো অত কিছু বলতে পারি না বাবু, তাই আমরা সাটুসে বলি। রায়বংশের পরেই বিলাসপুরে গ্রামে ওই সাটুসে বংশদের বাস, তাই তাদেরকে আমরা ছোট জমিদার বলি। ভবতারণ সাটুসের বাবা শশীচরণ সাটুসে ছিলেন একেবারে যাকে বলে তেপটা মানুষ, গ্রামের লোকেদের কত সাহায্য করত। বলা চলো রায়বংশের লোকেদের চেয়ে ওরা বেশি ভালো মানুষ ছিল, বুঝলেন? আচ্ছা, চাটুর্যে পরিবারে এখন কে কে থাকেন? বেশি কেউ থাকে না, বড় জমিদার মারা গেলে তো তার ছেলে ভবতারণ সাটুসে এখন ওখানেই থাকে।
শুনেছিলাম কলকাতায় থেকে কি যেন পড়াশোনা করতো। তার এক দাদা আছে, ননীচরণ চাটুসে। তার আবার স্ত্রী আর 2 ছেলে মেয়ে আছে। তাছাড়া বাড়ির কয়েকজন কাজের লোক আছে। ব্যাস এই আর কি। স্টেশন থেকে তো বিলাসপুর অনেকটা পথেরই রাস্তা, তাহলে তুমি সেখানকার খবর রাখলে কি করে? হুম, খবর রাখতে হয় বাবু, খবর রাখতে হয়। তাছাড়া এই স্টেশন থেকে বিলাসপুর আর জয়ন্তপুর, এই তো 2টো জায়গা আছে যাওয়ার মতো। ওদিকে গেলে তো একেবারে ফিরে আসতে পারি না, খানিকক্ষণ থাকতে হয়। ওখানে বিলাসপুর হাট আছে, ওদিকে গেলে হাটের কাছে একটু ঘুরে আসে। যদি ওখান থেকে আসার সময় কোনো ভাড়া টাড়া পাওয়া যায়। তা ওখানেই থাকতে থাকতে কিছু লোকজনের সাথে কথাবার্তা বলে জেনেছি, বুঝতে পারছেন কিনা। ওখানে চায়ের দোকান আছে, আর সেখানে ঘোড়ার গাড়ি দাঁড়াবার আর আড্ডা দেওয়ারও জায়গা আছে। সেখান থেকেই সব শুনেছি বাবু। আচ্ছা, বিলাসপুরে তো মাসখানেকের মধ্যে, কথাটা বলতে গিয়েও থেমে গেলাম। মনে হলো ব্যোমকেশ বারণ করছে। আমার কথা থামিয়ে দিয়ে ব্যোমকেশ বলল, এখানকার খবর কেমন? সব কিছু ভালো তো? গারোয়ান এইবার মুখটা নামিয়ে নিল। আমরা ঘোড়ার গাড়িতে বাক্সের মতো একটা জায়গার ভেতরের দিকে বসে আছি। এমনটা সব ঘোড়ার গাড়িতে দেখা যায় না। বাক্স খোলা ঘোড়ার গাড়িই এখানে বেশি চলে, কিন্তু এইটাই তেমন ব্যবস্থা রয়েছে। ঘোড়ার গাড়ির সামনের দিকে বাক্সের গায়ে জানালা রয়েছে, সেখান থেকেই কথা বলা এবং তাকে দেখা যায়। গারোয়ানের চোখে মুখে মুহূর্তের মধ্যে কি যেন একটা ফুটে উঠল। সে বলল, বাবুরা, এই জায়গা এখন আর আগের মতো নেই গো, এখন আর আগের মতো ভালো নেই। এই 1 মাসের মধ্যে বিলাসপুরে 2টো খুন হয়েছে গো। তবে সব থেকে আশ্চর্যের কথা কি জানেন, যে 2জন খুন হয়েছে তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। গ্রামের লোকেরা বলে এ হচ্ছে নাকি ভূতের কাজ, কিন্তু পুলিশ সমস্ত কথা তো বিশ্বাস করেনি। তারা মৃতদেহ নিয়ে গেছে কাটাকাটি করে কি সব দেখবার জন্য। তবে এখনো ও ব্যাপারে তেমন কিছু জানতে পারিনি। ব্যোমকেশ আমার দিকে তাকিয়ে ইশারায় হাসল। বুঝতে পারলাম নিজে থেকে কথাগুলো না বলে গারোয়ানের কাছ থেকে যতটা সম্ভব কথা বার করাই হচ্ছে তার উদ্দেশ্য। গারোয়ান কিন্তু বলতে লাগলো, খবরের কাগজে সে 2টো খুনের ব্যাপারে ব্যোমকেশ আমাকে যা যা বলেছিল, গারোয়ান ঠিক সেই কথাগুলোই আমাদের বলে চলল একভাবে। তারপর বলল, আমাদের বিলাসপুর কিন্তু এমন জায়গা ছিল না বাবু, বুঝলেন তো। বিলাসপুর জায়গাটা ভালো ছিল, কিন্তু ওইসে লোক যখন আমাদের ওই ভবতারণ বাবুর সঙ্গে দেখা করতে ওই মাসখানে কিংবা 2 থেকে 3 মাস আগে এলো, ঠিক মনে পড়ছে না, তারপর থেকে কি শুনো একটা হয়ে গেল বাবু। কিছুই বুঝতে পারছি না। ভবতারণ বাবু ভালো মানুষ, সে কিছু করবে না। তার দাদা ননীচরণ বাবুও কারোর সাথে পাশে থাকে না, নিজের মতোই সব কিছু নিয়ে থাকে। তবে শুনেছি 2জনেই পড়াশোনা করেছে ওই শহরে গিয়ে। এই খবরটা নতুন ছিল। আমি বললাম, ভবতারণবাবু যে শহরে গিয়ে পড়াশোনা করেছে সে কথা আমি জানি, কিন্তু ভবতারণবাবুর দাদা ননীচরণবাবু যে শহরে গিয়ে পড়াশোনা করেছেন এই কথা তোমাকে কে বলল? আরে আমাদের সব কিছুর খবর রাখতে হয় বাবু, না হলে চলবে কেমনে। এ হলো গিয়ে ভিতরের খবর। বড় জমিদার শশীচরণ বাবু মারা যাওয়ার পরের বছরটাই তো এমন হলো। তখনই তো ভবতারণ বাবু চলে এলেন এখানে, 3 বছর এখানে থাকলেন। আর তার মধ্যে নাকি তার দাদা শহরে গিয়ে পড়াশোনা করছে। এমনকি এই গোটা সময়টা কলকাতায় বাড়ির ব্যবস্থা করে ননীচরণ বাবু স্ত্রী, তার ছেলে মেয়ে সবাই সেখানেই ছিল। ব্যোমকেশ অবাক হলো, কিন্তু মুখে সেটা বুঝতে দিল না। আমার দিকে তাকিয়ে সে হেসে বলল, আরে ধুর, আমরা তো জমিদার বাড়ি মানে ভবতারণ চট্টোপাধ্যায়ের বাড়িতে যাচ্ছি, তার কাছ থেকেই তো সব জানতে পারবো। তাহলে শুধু শুধু কেন ওকে এত কষ্ট দেওয়া হচ্ছে? ব্যোমকেশ কথাটা বলেই একটা নোট বার করে সেই ছোট্ট খোপের ভেতর থেকে বাড়িয়ে দিল। লোকটা নোটটা এক হাতে তুলে নিয়ে হেসে উঠে বলল, আর না না, আবার কষ্ট কিসে, বাবুদের সেবা করতে পেরেছি, এ তো আমার পরম সৌভাগ্য। আপনারা নিশ্চিন্ত হয়ে বসুন, কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাচ্ছি, চিন্তা করবেন নি। আরও কিছুক্ষণ পরে আমরা সেই জমিদার বাড়ির কাছে গেলাম। এখানে আমি আগেও এসেছি, এই জায়গাটা খুব ভালো করেই চিনতাম। আমাদের নামিয়ে দিয়ে গারোয়ান টাকা বুঝে নিয়ে চলে গেল। বুঝতে পারলাম যে আগের টাকাটা ছিল তার বকশিস। নেমে বাড়ির চৌহদ্দির মাঝে বড় গেটের কাছে এগোতেই দেখতে পেলাম দারোয়ানকে। তার আমাকে চেনবার কথা নয়। আমি এখানে এসেছি কম করে 5 থেকে 6 বছর আগে, বা তারও বেশি হতে পারে। দারোয়ান কিন্তু এগিয়ে এসে আমাকে অবাক করে দিল।
একটু কৌতূহলী চোখে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে হঠাৎ বলল, আরে অজিত বাবু যে, আসুন আসুন, আপনাদের তো আসার কথা ছিল, আসুন। বাবু আমাকে বলে রেখেছেন। এতগুলো দিন হয়ে গেল, অথচ দেখুন আপনাদের আমি ঠিক চিনতে পেরেছি। হে হে, মুখটা তো আগের মতোই রয়ে গেছে প্রায়। আমি তো হতভম্ব হয়ে গিয়েছিলাম। তাকে কিন্তু আমি চিনতে পারছিলাম না। আগে যখন দেখেছিলাম তার মুখে খোঁচা খোঁচা দাড়ি, মাথার চুল ছোট ছোট করে ছাটা ছিল, মাজা গায়ের রং, মাঝারি চেহারা। এখন তার গায়ের রং কেমন যেন তামাটে বর্ণ ধারণ করেছে। মুখে লম্বা লম্বা দাড়ি আর গোফের জঙ্গল, মাথার চুল বড় বড়। তাকে দেখে এখন কেমন যেন অদ্ভুত লাগছে। আমি বললাম, আরে তোমাকে তো একেবারেই চেনা যাচ্ছে না হারাধন। হারাধন নামই তো তোমার। দারুণ সেলাম ঠুকলো আমাকে আর ব্যোমকেশকে। তারপর ভেতরের দিকে এগিয়ে যেতে ইশারা করলো। গলা তুলে কাকে যেন বলল, মাধব, এই মাধব, এই বাবুটা তো এসে পড়েছে রে। চিৎকার শুনে বোধহয় মাধব একটা কাপড়ে হাত মুছতে মুছতে বেরিয়ে এলো। মনে হলো কিছু একটা কাজ করছিল। কাঁধে গামছা এবং পাতলা ধুতি। সে এগিয়ে এসে নমস্কার করলো। আমরাও প্রতি নমস্কার করার সঙ্গে সঙ্গেই একতলার কয়েক ধাপ সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠে গেলাম। এই মাধব হলো এই বাড়ির যাকে বলে সর্বক্ষণের কাজের লোক। আরও একজন আছে, তবে সে রান্নার লোক। তাকে এর আগের বারে সেও খুব একটা দেখতে পাইনি, তবে রান্নাটা সে খুব ভালোই করে। মাধব বলল, সব ব্যবস্থা রান্নাবান্না হয়ে গেছে, আপনারা একটু হাত মুখ ধুয়ে নিন, তারপরেই খেতে দেব। খাওয়া দাওয়া সেরে বিশ্রাম নিয়ে একেবারে বিকেলে ছোটবাবুর সঙ্গে দেখা হবে। ছোটবাবুই সব বলে রেখেছে সব কিছু। আসলে তার শরীরটা তো খুব একটা ভালো নয়। মাধবের সঙ্গে খুব বেশি কথা হলো না। সত্যি শরীর ক্লান্ত ছিল। দোতলার একটি ঘরে আমাদের থাকবার ব্যবস্থা করা হয়েছিল। আমি আর ব্যোমকেশ সেখানে গিয়ে উঠলাম। হাত মুখ ধুয়ে আমাদের জন্য বরাদ্দ ঘরেই দুপুরের খাবার দেওয়া হলো। খাওয়া দাওয়া সেরে দুজনে একটু বিছানায় গড়িয়ে নিলাম লম্বা হয়ে। একদম বিকেলের দিকে মাধবের সাহায্যে দেখা হলো ভবতারণ চট্টোপাধ্যায়ের সঙ্গে। ফর্সা লম্বা চেহারা দেখেছিলাম একসময়, এখন চোখের তলায় কালি, উস্কো খুস্কো চুল, চোখের উদ্ভ্রান্ত দৃষ্টি, মুখে দাড়িগোফও কামানো নেই। পোশাক আশাক ছেঁড়া কিংবা নোংরা নয়, তবুও কেমন যেন হয়ে আছে। একবার এদিক ওদিক তাকিয়ে সে দেখে নিল, তারপর ব্যোমকেশের দিকে তাকিয়ে হাত জোর করে নমস্কার করে বলল, আসুন, গ্রহণ করুন আপনি। আমার কথা শুনে যে এখানে আসবেন, এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওনা। অজিত, তোমায় যে কি বলে ধন্যবাদ দেব। আমি যে কত খুশি হয়েছি তোমরা এসেছো বলে। আপনি আমায় এখানে ডেকে পাঠিয়েছেন, এখানে আসাটা আমার কর্তব্য। তার উপর আপনি অজিতের পরিচিত, তাই কর্তব্যটা একটু বেড়েই যায়। কিন্তু এই বিষয়ে কয়েকটা প্রশ্ন আপনার কাছে আমার আছে। করুন, সেই কারণেই তো আমি আপনাদের এখানে ডেকেছি। আপনি যা যা জানতে চান আমি সব বলবো। আপনি জানুন, আমি সব কিছু বলবো। তবে আমার যা প্রয়োজন তা কিন্তু আমায় খুঁজে বার করে দিতে হবে। অবশ্যই দেব, একদম চিন্তা করবেন না। আপনি শুধু বলবেন আপনার কি প্রয়োজন, আমি সাধ্যমতো চেষ্টা করব। ব্যোমকেশের কথায় ভবতারণবাবুর বোধহয় খানিকটা আশ্বস্ত হয়। তিনি আস্তে আস্তে এবার নিজের চেয়ারে হেলান দিয়ে বসলেন এবং তারপর ব্যোমকেশের দিকে তাকিয়ে বলতে লাগলেন, আশা করছি আপনি এর মধ্যে বুঝতে পেরেছেন যে কেন আমি আপনাকে এখানে ডেকে পাঠিয়েছি। আপনার কথা যা শুনেছি তাতে এইটুকু বুঝেছি যে আপনার পক্ষে খুব একটা অসুবিধা হবে না। ভদ্রলোক ব্যোমকেশের দিকে তাকিয়েছিল। আমি তাকে ভালো করে লক্ষ্য করে চলেছিলাম। তার দুই পায়ের পাতা কাঁপছে। একটা পায়ের পাতা অন্য পায়ের পাতার ওপরে উঠে রয়েছে। চোখ দুটো মাঝে মধ্যে নড়ছে। নাকের পাঁটা ফুলে উঠেছে। কোনো বিষয় নিয়ে গভীরভাবে চঞ্চল হয়ে আছেন তিনি। কিন্তু আমি কিছুই বললাম না। ব্যোমকেশ বলল, আপনি বলতে শুরু করুন। আপনাদের এখানে ডাকার পেছনে একটা কারণ রয়েছে। খবরটা আপনারা পেয়েছেন কিনা জানি না, আমাদের এই বিলাসপুরে এই 1 মাসের মধ্যে 2টো খুন হয়েছে। আর যেই 2টো খুন হয়েছে তারা আমারই পুরনো বন্ধু। মানে যে দুজনের খুন হয়েছে তারা দুজনই আমার কিন্তু বেশ পরিচিত ছিল। আর সব থেকে বড় কথা, একটা বিশেষ ব্যাপারে মাস কয়েক আগে তাদের সঙ্গে আমার একবার কথাবার্তাও হয়েছিল। আপনি মনে করছেন আপনার সেই কথাবার্তার জন্য আপনার দুই পরিচিত বন্ধু মারা গেছে? আসল ব্যাপারটা কি সেটা আমি নিজেও খুব ভালো করে বুঝতে পারছি না। তাদের বন্ধু বলাটা ঠিক হবে না। আর তারা আমার পরিচিত এইটুকু ঠিক, কারণ
কলকাতায় যখন আমি ছিলাম তখন তাদের সঙ্গে তেমন কথাবার্তা কিংবা মেলামেশা কোনোটাই হয়নি। তবে তারা আমার পরিচিত, কারণ এই বিলাসপুর গ্রামে তাদের বাড়ি। তবে দুটো খুন হয়েছে, আমার কেন জানি না মনে হয় এই সব কিছুর সঙ্গে ওই লোকটার সম্পর্ক আছে। কোন লোকটা? এই প্রথম আমি কথা বললাম। ভবতারণবাবু আমাকে আগে দেখেছিলেন, কিন্তু এবার বললেন। অজিত, লোকটাকে আমি ভালোভাবে চিনি না। আমার কাছে এসেছিল বেশ কয়েক মাস আগে একদিন। আমি তখন এইখানেই রয়েছি। একদিন ওই নিচের বসার ঘরে বসে কিছু একটা কাজ করছি, এমন সময় মাধব এসে খবর দিল একজন আমার সঙ্গে দেখা করতে এসেছে। তা লোকটিকে আমি ভেতরে নিয়ে আসতে বললাম। তার সঙ্গে দেখা করতে গিয়ে দেখলাম লোকটি আমায় অচেনা। সে বলল, আমার নাম অনির্বাণ রায়। আপনি আমায় খুব ভালোভাবে চিনবেন না, তবে আমি আপনাকে চিনি। কলকাতায় আপনি আর আমি একই কলেজ থেকে পড়াশুনো করেছিলাম। আপনার আর আমার দুজনের বিষয়টাও ছিল একই। দুজনেই বিজ্ঞানের একই শাখা নিয়ে পড়াশোনা করেছি, কিন্তু কখনো আপনার সঙ্গে সেভাবে কথাবার্তা হয়নি। একটি বিশেষ প্রয়োজনে আমার এখানে আসা। চেনা চেনা বলে আপনাকে মনে হচ্ছে, কিন্তু সে যাই হোক, আমার কাছে আপনার কি উদ্দেশ্যে আসে? দেখুন, আমার একটু জায়গা প্রয়োজন। আমি একটি বিশেষ বিষয় নিয়ে গবেষণা করতে চলেছি। খানিকটা এগিয়েছি, তবে কলকাতায় আমার এই সুযোগটা হয়ে ওঠেনি। আমি দু একজনের কাছে সাহায্য প্রার্থনা করেছি, কিন্তু তারা কেউই আমায় এই সমস্ত ব্যাপারে কোনো প্রকারই সাহায্য করতে পারেনি। আমি তো সব পরিচিতদের মধ্যেই বলেছিলাম, তবে আপনার কথা আমার হঠাৎ করেই মনে পড়ল, তাই ঠিকানাটা জোগাড় করে এখানে চলে এলুম। আপনি যদি আমায় একটু সাহায্য করতে পারেন। ভদ্রলোকের কথাটা শুনে একটু কৌতূহলী হলো। কথায় কথায় জানতে পারলাম তার নাম অনির্বাণ রায়। কলকাতায় আমাদের কলেজে থেকেই তিনি রসায়ন নিয়ে পড়াশোনা করেছে। আমি যে সময় রসায়ন নিয়ে কলেজে পড়াশোনা করেছি ততদিন প্রায় আরও 3টে বছর কেটে গেছে। এখানে আপনাকে একটু থামাবো ভবতারণবাবু। আমি শুনেছি আপনি কলকাতায় ফিরে আসার পরে এবং আপনার বাবা মারা যাওয়ার পরে আপনার দাদা কলকাতায় গিয়ে বেশ কয়েক বছর সেখান থেকে কিছু নিয়ে পড়াশোনা করেছেন। আপনার দাদা এখন ঠিক কোথায় আছে? দাদা সবসময় বাড়িতে থাকে না, মাঝে মাঝে এখানে ওখানে নানা কাজে তাকে থাকতে হয়। দাদা আমার চেয়ে পড়াশোনায় সবসময় ভালো ছিল, কিন্তু শরীর অসুস্থ থাকায় সবসময় নানা কারণে সে প্রথম থেকে এই সমস্ত কিছু করতে পারেনি। তাছাড়া সম্পত্তি দেখাশোনা নানা কাজের জন্য বাবার কথার উপর সে কথাও বলতে পারেনি। কিন্তু বাবার মৃত্যুর পর যখন আমি এখানে ফিরে আসি তখন আমায় এই সমস্ত ব্যাপার বুঝিয়ে দিয়ে সে বৌদি এবং ছেলে মেয়েকে নিয়ে কলকাতায় চলে যায়। সেখানে 3 বছর থেকে পড়াশোনা করে তারপর বৌদি ছেলে মেয়েকে নিয়ে সে এখানে চলে আসে। কিন্তু মাঝে মাঝে সে কলকাতায় ফিরে যেত এবং নানা জায়গায় যেত। সেগুলো নাকি তার পড়াশোনা এবং ওই নানা কাজের জন্য প্রয়োজনীয়। সেসব ব্যাপারে আমি খুব বেশি যে তাকে জিজ্ঞাসা করতাম তা নয়। এ ব্যাপারে বৌদি আপনাকে ভালো করে বলতে পারবে। তারপর সেই লোকটির সঙ্গে আপনার কি কথা হলো? লোকটি তার কোন একটা গবেষণার কাজে আমায় তাকে সাহায্যের জন্য বললেন। আর্থিক সাহায্য নয়, তিনি একটি জায়গা চেয়েছেন এবং এমন একটি জায়গা যেখানে তিনি নিরিবিলিতে নিজের কাজ করতে পারবেন, কেউ যাতে তাকে ওই বিরক্ত না করে। তো এমন একটা জায়গার জন্য তিনি আপনার কাছে এলেন কেন? তাকে যে আপনি চিনতে পারেননি তখনও, সেটাও তো ভালো করেই বোঝা যাচ্ছিল ভবতারণদা। এইসব কথা আমি না তেমনভাবে দেখিনি ভেবে। ভদ্রলোক আমার কাছে সাহায্যের জন্য এসেছিলেন, কিন্তু আমার পক্ষে তাকে সাহায্য করা সম্ভব ছিল না। তাই তাকে সে কথা জানিয়ে দিতেই সে বিষণ্ণ মুখে ফিরে গেল। তবে যাবার আগে আরেকবার বলল, আমি কিন্তু এক যুগান্তকারী আবিষ্কার করতে চলেছিলাম, যার ভাগিদার কিন্তু আপনিও হতে পারেন। আপনি যদি আমায় সাহায্য না করেন তাহলে কেউ না কেউ আমায় ঠিকই সাহায্য করবে। তবে আপনি আমার পরিচিত, তাই আমি আপনার কাছে সাহায্যের জন্য এসেছিলাম। দেখুন, প্রথমত আপনাকে আমি ভালো করে চিনতে পারিনি। তাছাড়া এই বাড়ি তো শুধু আমার একার নয়, আমার দাদাও এখানে সত্যি কথা বলতে ভাগ রয়েছে তার। দাদার অনুমতি ছাড়া আমি এমন কোনো কাজ করতে পারবো না। আর তাছাড়া আমাদের এই গ্রামে বৈজ্ঞানিক কোনো গবেষণা আপনি করবেন, তাতে যদি কোনো সমস্যা হয় তার ফলে আমাদের বিপদ বুঝতেই পারছেন হতেই তো পারে। এমনকি গ্রামের লোককেও এই সমস্ত ব্যাপারে আমি কিছুতেই বিপদে পড়তে দিতে পারি না।
যদি আর্থিকভাবে আপনি কিছু চান, মানে 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 প্রয়োজন হয়, তাহলে আমি সেটা দেখতে পারি। ভদ্রলোক কিন্তু আর এখানে রইলেন না, চলে গেলেন। তাও এটা প্রায় 3-4 মাস কিংবা তার একটু আগের কথা। আর প্রথম খুনটা হলো আজ থেকে প্রায় মাসখানেক আগে, তাও আশ্চর্য উপায়। আচ্ছা, পুলিশ নিশ্চয় এসেছিল, পুলিশের পোস্টমর্টম রিপোর্ট কিছু জানায়নি? যে পুলিশ অফিসার ব্যাপারটা নিয়ে তদন্ত করছেন, তার সঙ্গে আমার বেশ পরিচিতি আছে। কাল সকালে তেমন হলে আমি আপনাদের সঙ্গে তার কথা বলিয়ে দেব। কিন্তু তিনি ব্যাপারটা নিয়ে সত্যিই তেমনভাবে কোনো কিছু বুঝে উঠতে পেরেছেন বলে তো আমার মনে হয় না। এবার আমায় বলুন তো, আমাদের এইখানে ডেকে পাঠাবার আসল উদ্দেশ্যটা কি? আর আপনি কেন সন্দেহ করছেন যে আপনাকে কেউ মারার চেষ্টা করতে পারে? ভবতারণবাবু এইবার যেন ভয় পেলেন। তার চোখের পাতা আগের মতোই কেঁপে উঠল। এই দৃশ্যটা আমি চিনি। ভয় পেলে ভবতারণবাবুর মধ্যে এমনটা হয়। আমি বললাম, আহা, ভয় পাচ্ছেন কেন? আমরা তো রয়েছি। আপনি বলুন, নিশ্চিন্তভাবেই বলুন, আসলে সমস্যাটা কি হয়েছে? রাতের বেলা মনে হয় আমার বাড়ির আশেপাশে কেউ আছে। দরজার বাইরে কাউকে একবার দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম, কিন্তু আমাদের দারোয়ান কাউকে দেখেনি। রান্নার লোক ওই রামধন তো খুব একটা বাইরে বের হয় না, সব কিছু জানে না। গোটা ব্যাপারটা এই মাস ওই 2-3 মধ্যেই ঘটেছে। আর আপনার দাদা? আমার দাদার ব্যাপারটা তো আরো আশ্চর্য। দাদা মাসে অন্তত একবার করে হলেও বাড়িতে আসতো, কিন্তু এই 2-3 মাসের মধ্যে একবারও বাড়িতে আসেনি। বৌদি কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করেছে, কিন্তু যেখানে সে থাকতো সেখানে নাকি সে নেই, এমনকি ফিরেও আসেনি। আর তারপর যখন সেদিন রাতের বেলা ওই দরজার বাইরে আমি কাউকে একটা দাঁড়িয়ে থাকতে দেখলাম, যে মানে ওই মোটেই মাধব নয়, সেদিন আমি আর চুপ করে থাকতে পারলাম না। তখনই আপনাকে ফোনটা করেছিলাম। অজিতের কথা আমার মনে ছিল। অজিতের সঙ্গে কলকাতায় 2 বছর আগে একবার দেখা হয়েছিল, তখন সে আপনার কথা বলেছিল, আর তাই ভাবলাম আপনাকে একবার বলি। এতক্ষণে সমস্ত কথা শুনে ব্যোমকেশ এবার চেয়ারে হেলান দিয়ে বসল। ভবতারণবাবু যেন সমস্ত কথা বলতে পেরে এতক্ষণে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। আমি বললাম, কিন্তু ভবতারণদা, এ সব কিছুর মধ্যে এমন কিছু নেই তো যে তোমাকে কেউ মারতে চাইছে? আর যাই হোক না কেন, বিলাসপুরে 2টো খুন হয়েছে, তারপর আপনার খুন হবে এ কথাই বা ভাবছেন কেন? জানি না, তবে আমার কেন জানি মনে হচ্ছে যে 2জন খুন হয়েছে তারাও বিলাসপুরের লোক। আর সব থেকে বড় কথা কি জানো অজিত, যে 2জন খুন হয়েছে তারা 2জনে খুন হবার পরপরই কেন জানি না ব্যাপারটা মানে এমন মনে হচ্ছে। আর আপনার দাদার ব্যাপারে খোঁজ খবর নিয়ে দেখার চেষ্টা করেননি? মানে আপনার দাদা তো 2-3 মাস ধরে কোথায় নিরুদ্দেশ। অনেক চেষ্টা করেছি। এখানকার পুলিশ, কলকাতায় দাদা যেখানে থাকতো সেখানকার পুলিশের খবর দিয়ে সব কিছু চেষ্টা করে দেখেছি, কিন্তু কোনোভাবেই কোনো কিছু জানতে পারিনি। আপনাদের অনেক কিছু বলে ফেললাম। আমার এখন একটু বিশ্রাম দরকার। আসলে বুঝতেই পারছেন, এইসব কিছু আমার আর সহ্য হচ্ছে না। ঠিক কিছু মনে করবেন না, আপনারা ঘরে যান, প্রয়োজন হলে আমি আবার আপনাদের সঙ্গে কথা বলে নেবখন, কেমন? বুঝতে পারলাম ভবতারণবাবুর শরীরও খারাপ লাগছে, তাকে দেখেই বোঝা যাচ্ছিল। এই সময় মাধব ঘরে এসে ঢুকে আমাদের ঘরে নিয়ে চলে গেল। সে আস্তে আস্তে বলল, বাবু, ছোটবাবু ভীষণ ভয় পাচ্ছেন। মাঝে মাঝে রাতের বেলা কোনো শব্দ হলেই চিৎকার করে ওঠেন। এমনকি আমিও তার ঘরের মেঝেতে ঘুমোই, না হলে একা একা তিনি রাতে ঘুমোতে পারেন না। কেন যে এমন হলো? আচ্ছা মাধব, এই কিছুদিনের মধ্যে, মানে তুমি যখন ওই ঘরে ঘুমাও তার মধ্যে কিংবা তার আগে থেকে তোমার বাবুর মধ্যে যে পরিবর্তনটা লক্ষ্য করলে, এটা কি হঠাৎ করে হয়েছে নাকি আস্তে আস্তে? ব্যোমকেশের কথায় আমি আর মাধব দুজনেই তাকালাম তার দিকে। তারপর আস্তে আস্তে বললাম, তুমি আবার কি সন্দেহ করছো? না বাবু, ছোটবাবু একটু ভয় পেয়েছেন বটে, তবে অতটা নয়, হঠাৎ করে নয়, আস্তে আস্তে পেয়েছে। বললাম না, সেই লোকটা আমাদের বাড়িতে এলো, তারপর থেকেই সবকিছু কেমন যেন হয়ে যেতে লাগলো। আপনি বৌদিমণির সঙ্গে কথা বলে দেখতে পারেন, সেই আপনাদের বলতে পারবে। আজ আর কথা বলবো না মাধব, তোমাদের দারোয়ানকে একটু বলে দাও আমরা একটু আশেপাশে ঘুরে দেখতে চাই। মাধব হাসি মুখে সেই ব্যবস্থা করতেই নিচে গেল। আমরা ঘরে এসে পোশাক বদল করে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলাম, দারোয়ানের সঙ্গে বিলাসপুরের আশেপাশের জায়গাটা ঘুরে দেখব বলে। তখন সবেমাত্র বিকেল হতে শুরু করেছে।
সূর্য পশ্চিম আকাশের দিকে একটু একটু করে ঢলে পড়েছে। বিলাসপুর জায়গাটা সুন্দর, যেমনটা ব্যোমকেশকে বলেছিলাম তার থেকেও সুন্দর। এখন অনেকগুলি ঘর হয়েছে, তবে রাস্তায় এখনও কোথাও কোথাও মাটি রয়েছে, কোথাও কোথাও ইটের তৈরি রাস্তা দেখা যায়। ইটের রাস্তা সোজা গিয়ে উঠেছে একটা বড় রাস্তার কাছে, সেটাও ইটের রাস্তা হলেও অনেক দূর পর্যন্ত গিয়েছে। আগেই বলেছিলাম বিলাসপুর মফস্বল জায়গা। ব্যোমকেশ ঘুরতে ঘুরতে বলল, একটা ব্যাপার যদিও বুঝতে পারছি না, ওই অনির্বাণ রায় নামের যে লোকটি এখানে এসেছিল, সে যদি তার কোনো একটা গবেষণা করার জন্য এখানে এসে থাকে, তাহলে সে শুধুমাত্র ভবতরণ বাবুর কাছে সাহায্য চাইলেন কেন? এত জায়গা বেছে বেছে সে বিলাসপুরেই বা এলো কেন? কিন্তু আমার মনে হয় এই অনির্বাণ রায় নিজে নিজে এখানে আসেনি, তাকে নিশ্চয়ই কেউ পাঠিয়েছে। তাছাড়া একটা কথা ভেবে দেখো, আমার সঙ্গে ভবতরণবাবু দেখা হয়েছে প্রায় 3 বছর বা তারও আগে। ওই সময় যদি ভবতরণবাবু রসায়ন নিয়ে পড়াশোনা করার সময় তার চেনাশোনা যদি কেউ থাকতো, তাহলে কি তাকেও তিনি এত সহজে ভুলে যেতেন? তার চেয়েও বড় কথা, ভবতারণ বাবুর দাদা এমনভাবে নিরুদ্দেশ হয়ে যাওয়ার ব্যাপারটা। তিনি হঠাৎ নিরুদ্দেশ হয়ে গেলেন কি করে? একবার দাসবাবুকে টেলিফোন করে দাদার ব্যাপারে সমস্ত খোঁজ খবর করতে বলতে হবে। আমার কিন্তু একটা সন্দেহ হচ্ছে, ভবতারণদার দাদা ননীবাবুর আবার কিছু হয়নি তো? মানে এতদিন ধরে একটা লোক নিরুদ্দেশ হয়ে রয়েছে, কিন্তু এতদিন পরেই বা ভবতারণবাবু সে কথা বললেন কেন? ব্যাপারটা খুবই সহজ। যে লোকটা বাড়ির বাইরে নানা কারণে বেশিরভাগ সময় থাকে, সে 2-3 মাস ধরে নিরুদ্দেশ হয়ে থাকাটা তো অস্বাভাবিক নয়। কিন্তু তার আগে প্রত্যেক মাসে অন্তত একবার হলেও সে বাড়িতে এসেছে। তাই পরপর 2 মাস বাড়িতে না আসাই সন্দেহ হয়। ওরা খোঁজ খবর করে, আর ওই সব করতে করতেই আরও কয়েকটা দিন কেটে যায়। ওই লোকটা কিন্তু একবারই এসেছিল, তারপরে সেই লোকটা গেল কোথায়? এই গ্রামে কি কোথাও আছে নাকি অন্য কোথাও গেছে? ব্যোমকেশের চোখে মুখে একটা রহস্যময় ভাব ফুটে উঠল। সূর্যটা তখনই পশ্চিম আকাশে একেবারে হেলে পড়েছে। ব্যোমকেশ ভুরু দুটোকে কুঁচকিয়ে কপালে দুটো ভাঁজ ফেলে মুখের সামনে হাত দুটোকে জড়ো রেখে বলল, ব্যাপারটা কিন্তু যেমন মনে হচ্ছে তেমনটা নাও হতে পারে। বিশেষ করে এই 2 খুন, 1 মাসের মধ্যে 2 খুন। তারপরে ভবতারণ বাবুর হঠাৎ করে এমন ভয় পেতে শুরু করা। গোটা ব্যাপারটার মধ্যে কোনো না কোনো একটা সম্পর্ক আছে অজিত। এই অনির্বাণ রায়টা কে? কেনই বা তিনি এখানে এসেছিলেন? তিনি নিজে যদি সত্যি বিজ্ঞানী হয়ে থাকেন, তাহলে গবেষণার জন্য এমনভাবে তিনি কারোর কাছে সাহায্য চাইবেন না। তাহলে এখানে আসার তার উদ্দেশ্যটা অন্য কিছু। সেদিন আর তেমন কিছুই হলো না। বাড়ি ফিরে মাধবের কাছে শুনতে পেলাম যে ভবতারণবাবুর জ্বর এসেছে, তিনি ঘুমিয়ে পড়েছেন। আমরাও রাতের খাওয়া শেষ করলাম, খুব দেরি করলাম না। পরদিন সকালে ননীচরণবাবুর স্ত্রীর সঙ্গে কথা বলতে হবে, এমনটাই স্থির করা হয়েছে। আমি বিছানায় শুয়ে পড়লেও ব্যোমকেশকে কিন্তু ঘরের আলো জেলে রেখে কি যেন করতে লাগলো। এখানে ইলেকট্রিসিটি রয়েছে, আলো, ফ্যান সব কিছুরই ব্যবস্থা আছে। দোতলায় একটা কোণের ঘরে আমাদের থাকবার ব্যবস্থা হয়েছে। ঘরের জানালাটা খোলা, জানলা দিয়ে হু হু করে ঠান্ডা হাওয়া এসে ঢুকছে ঘরের ভেতরে। আমি জানালার কাছে গিয়ে দাঁড়ালাম। মনে পড়ল আগে যখন এসেছিলাম ভবতারণবাবুর সঙ্গে অনেকটা সময় কাটিয়েছি এখানে। ভবতারণবাবু দাবা খেলতে খুব ভালোবাসতেন। তার ঘরে সবসময় একটা বোর্ড রাখা থাকতো। আজ কিন্তু ভবতারণবাবুর ঘরে সেই বোর্ডটা দেখিনি, তবে ভদ্রলোক অসুস্থ হয়েছেন, হয়তো তার জন্যই। ব্যোমকেশ খাতার দিকে তাকিয়ে চুপ করে কি যেন ভেবে চলেছে। সেটা দেখে তাকে বললাম, কি হলো ব্যোমকেশ, কি ভাবছো অমন করে? একতলায় বসার ঘর থেকে যাওয়ার সময় হঠাৎ করে দেয়ালের দিকে একটা ছবির উপর চোখ পড়েছিল। বোধহয় মাঝখানে শশীচরণ বাবু, তার একপাশে ননীচরণ বাবু, আর একদিকে ভবতারণ বাবু। কিন্তু ভবতারণ বাবু এবং ননীচরণ বাবুকে দেখতে তো প্রায় একই রকম বলেই মনে হলো, যদিও বয়সটা তখন কম। ঠিকই বলেছ, দুজনকে দেখতে অনেকটা এক। আসলে দুজনেই যমজ। ব্যাপারটা হচ্ছে ভবতারণবাবুর থেকে ননীচরণবাবু ওই মিনিট 1.5 বড় আর কি, তার জন্যই তিনি বড়। তবে তাদের মধ্যে একটা পার্থক্য আছে। ভবতারণবাবুর গালে দেখলে না একটা কাটা ছোট্ট দাগ, ওই দাগটা ছোটবেলায় কি একটা করতে গিয়ে যেন ডান গালের কাছে কাটা দাগটা হয়ে গিয়েছিল। আমার কথায় ব্যোমকেশ সোজা আমার দিকে তাকালো।
তারপর খাতায় কি যেন লিখতে লাগলো। আমি মনে মনে ভাবলাম ব্যোমকেশ যা করছে করুক গিয়ে। এখন জানলা দিয়ে বাইরের এই অন্ধকারের নিস্তব্ধতাটাকে অনুভব করি, সেটাই করছিলাম। হঠাৎ লোডশেডিং হয়ে গেল। মোমবাতি জ্বালিয়ে ব্যোমকেশ টেবিলে বসে কাজ করছে, আর আমি জানলা দিয়ে বাইরে তাকিয়ে রয়েছি। এদিকটায় বাড়িঘর কম আছে, একটু দূরে দূরে সব বাড়িগুলো। বাড়ির চৌহদ্দির পেছনে খানিকটা ধানের জমি, আর তারপর ছোট একটা জঙ্গলের মতো জায়গা। অন্যদিক দিয়ে রাস্তাটা চলে গেছে সেদিকে গ্রামের ঘর বাড়ির কাছে। জানালার কাছ থেকে সরে আসতে যাবো কিনা ভাবছি, এমন সময় হঠাৎ করে দেখতে পেলাম যে একজন লোক, যাকে ভালোভাবে দেখা যায় না, লোকটার হাতে জোরালো টর্চ রয়েছে। দুবার টর্চের আলো জ্বালতেই ব্যাপারটা চোখে পড়ল। বাড়ির পেছনের দিকে পাঁচিলের চৌহদ্দির কাছে হাঁটতে হাঁটতে এগিয়ে আসছে লোকটা বাড়িটার দিকে। ব্যোমকেশ! ব্যোমকেশকে কথাটা বলবার জন্য উঠতে যাব, দেখি ব্যোমকেশ কখন যেন জানালার কাছে এসে দাঁড়িয়েছে। আমাকে একটু সরতে বলল। সঙ্গে সঙ্গে বোধহয় নিচের দিকে সেই ছায়ামূর্তিটার শব্দ শুনতে পেয়ে কিংবা বুঝতে পেরে ওপরের দিকে তাকাতেই আমি আর ব্যোমকেশ ঝট করে জানালার একপাশে সরে গেলাম। গোটা বাড়িটাই লোডশেডিং হয়ে রয়েছে। ঘরের ভেতরে জ্বলতে থাকা মোমবাতির অল্প আলো জানালা দিয়ে হয়তো অতটা বাইরে যাবে না। ব্যোমকেশ একপাশে সরে গিয়ে বলল, এমন সময় ওভাবে সামনে দাঁড়িয়ে দেখাটা ঠিক নয়। কিন্তু লোকটা কে? তাহলে কি ওই লোকটার কথাই ভবতারণবাবু বলেছিলেন? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। ভবতারণবাবু একটা বিপদের কথা বললেন, আর বিপদটা কি তার বাড়িতে ঢুকে খুন করতে পারে? কিন্তু কেন? আগের যে দুটো খুন হয়েছে, সেই দুটো খুনের ব্যাপারে আশেপাশের লোকেদের কাছ থেকে যেটুকু তথ্য তুমি আর আমি জোগাড় করেছি, তাতে ভবতারণবাবু তাদেরকে নিজের বন্ধু বলে বলছেন। তার কারণ ছোটবেলায় তাদের সঙ্গে সামান্য যোগাযোগ ছিল, কিন্তু পরে সেটা ছিল না। তাছাড়া দুজনেই সম্পূর্ণ ভিন্ন ভিন্ন ব্যক্তি, তাদের মধ্যে কোনো যোগাযোগ নেই। আমার মনে হয় ভবতারণবাবু প্রচণ্ড ভয় পেয়ে কথাগুলো এলোমেলোভাবে বলছেন। আমারও সেটাই মনে হয়, যদি না এর পেছনে অন্য কোনো কারণ লুকিয়ে থাকে। তুমি ঘরেই থাকো, আমি এক্ষুনি আসছি। কথাটা বলেই ব্যোমকেশ বাইরে বেরিয়ে গেল। আমি অবাক হয়ে বসে রইলাম। হঠাৎ ব্যোমকেশ বাইরে বেরিয়ে গেল কেন? লোকটাকে দেখার জন্য? কিন্তু লোকটা যদি সত্যি সত্যি বুঝতে পারে যে আমরা এখানে ছিলাম, তাহলে লোকটা কে? ভবতারণবাবুর কাছে অনির্বাণ রায় নামের যে লোকটি এসেছিল সে, নাকি অন্য কেউ? আর একটা কথা বারবার মাথায় ঘুরতে লাগলো। দুটো খুনের ক্ষেত্রে সকলেই জানিয়েছে যে পুলিশ এখনো পর্যন্ত বুঝতে পারেনি যে তাদের কিভাবে খুন করা হয়েছে। ব্যোমকেশ ফিরে এলো বেশ কিছুক্ষণ পরে। ঘরে ঢুকে দরজাটা বন্ধ করবে, তখন তার মুখে একটা চিন্তার ছাপ স্পষ্টভাবে বোঝা যায়। বললাম, কি হলো? কাউকে দেখতে পেলাম না, আর লোকটা বোধহয় বুঝতে পেরেছিল যে আমরা ওকে দেখছি, তাই বোধহয় পালিয়ে গেছে। কিন্তু লোকটা কার সঙ্গে দেখা করতে এসেছিল এই বাড়িতে? এক মিনিট, তোমার কেন মনে হলো যে লোকটা কারোর সঙ্গে দেখা করতে এসেছিল? লোকটা কারোর ক্ষতি করার জন্যও তো এই বাড়িতে ঢুকতে পারে। একটা কথা কিন্তু তুমি ভুলে যাচ্ছ, এখনো কিন্তু খুব বেশি রাত হয়নি। আমরা সবে মাত্র ঘণ্টাখানেক আগে খাওয়া দাওয়া সেরে উপরের ঘরে এসেছি। যদি কেউ কাউকে মারার জন্য এই বাড়িতে আসতে চায়, তাহলে সে আরো দেরি করে আসতো। সেটাই কি সুবিধে হতো না? মাত্র অল্প সময়ের মধ্যে সে কারোর সঙ্গে দেখা করতে আসবে কেন? এমন সময় একটা দরজা খোলার শব্দ শুনতে পেলাম আমরা। ঘরের মোমবাতির আলোটা দপ করে নিভিয়ে দেওয়া হলো। দরজাটা ভেজিয়ে রাখা হয়েছিল, সেটা আস্তে আস্তে খুলে বাইরের দিকে মুখ বার করে তাকিয়ে দেখল ব্যোমকেশ। আমি অধৈর্য হয়ে পেছনে দাঁড়িয়েছিলাম। একসময় ব্যোমকেশের পাশে আমিও মুখটা বাড়িয়ে দিতেই দেখতে পেলাম যে একটু দূরে একটা দরজা খুলে গেল, আর সেখান থেকে বেরিয়ে এলো যে, যাদের অল্প আলোয় তাকে দেখে বোঝা গেল যে এর আগেও তাকে আমি দেখেছি, কিন্তু তার সাথে এখনো কথা হয়নি। ননীচরণবাবুর স্ত্রী কাবেরী দেবী দরজা খুলে একবার এদিক ওদিক ভালো করে দেখে নিল, তারপর হাঁটতে হাঁটতে চলে গেল ভবতারণের ঘরের দিকে। তারপর তার ঘরের ভেতর ঢুকে গেল। ব্যোমকেশ বলল, মাধব বলেছিল রাতের বেলা সে ভবতারণবাবুর ঘরে ঘুমোয়, তাই তো? কিন্তু সেটাই যদি হয় তাহলে, আচ্ছা মাধব এখন কোথায় সেটা কি করে বোঝা যাবে? নিচে যাই, রামধাম না হলে দারোয়ান হারাধনকে কাউকে কোথাও খুঁজে পাওয়া যায় কিনা।
ব্যোমকেশ কি যেন ভাবল, তারপর বলল, এখন থাক, কাল সকালে দেখা যাবে। এখন তাহলে আমরা কি করব? এখন গিয়ে ঘুমিয়ে পড়ব। কাল সকালে আবার অনেক কাজ আছে। একবার থানায় যেতে হবে। থানায় গিয়ে পুলিশ অফিসারের সঙ্গে একবার কথা বলতে হবে। ব্যোমকেশ যখন বলছে তখন আর কি করি, আমি বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। ব্যোমকেশ কিন্তু আরও কিছুক্ষণ জেগে রইল। খাতাপত্র নিয়ে কী সব যেন লিখতে লাগলো। দু একবার তার মুখে শুনতে পেলাম, ভবতারণ ননীচরণ। আচ্ছা। পরদিন সকালে ঘোড়ার গাড়ির ব্যবস্থা মাধব নিজেই করে দিল। ব্যোমকেশ তাকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে অনেকক্ষণ ধরে তার সঙ্গে কি যেন কথা বলল। তারপর চলে আসার সময় শুনতে পেলাম ব্যোমকেশ বলছে, তোমার সঙ্গে আমার এসব কথা হয়েছে, এসব কথা কাউকে বলো না, বুঝলে? এমনকি ভবতারণ বাবু কিংবা তোমার বৌদিমণি কাবেরী কেউ নয়। কাউকে বলবো না ব্যোমকেশবাবু, চিন্তা করবেন না, তবে আপনি দেখুন যেটা ভালো বোঝেন। দারোয়ান হারাধন আমাদের সেলাম জানালো। তারপর আমরা ঘোড়ার গাড়িতে করে যখন বেরিয়ে এলাম, তখন দেখি দূর থেকে সনাতন আমাদের দিকে তাকিয়ে রয়েছে। আমি বললাম, কি ব্যাপার বলো তো, মাধবের সঙ্গে তোমার কি কথা হলো? আর একটা ব্যাপার বুঝতে পারলাম না, ওই বাড়িতে যে রান্নার লোক রামধন আছে, আগে যখন এসেছিলাম তখন তার সঙ্গে বেশ ভালোই কথাবার্তা বলেছিলাম। এবারে তাকে একবারের জন্য দেখা গেল না। ঘরে তাকে দু একবার দেখেছি, কিন্তু কথা বলার চেষ্টা করেও বলতে পারিনি। কেন বলো তো? কিছু একটা গন্ডগোল হয়েছে অজিত। 2-3 মাসের মধ্যে বিলাসপুরে এমন কিছু একটা হয়েছে যেটা আসলেই স্বাভাবিক নয়। তার জন্যই সব কিছু কেমন যেন বদলে গেছে। হারাধন আমাদের উপরে নজর রেখেছে, বুঝতে পারছো? নজর রাখবে কেন? নজর তো সে এমনিতে রাখবে না, তাকে কেউ নজর রাখতে বলেছে। তবে সেটা হয়তো বাড়ির ভেতরেরই কেউ, বাড়ির বাইরের কেউ নয়। বাড়ির বাইরে যাওয়ার কোনো প্রয়োজন বোধ হয় তার নেই। কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে সমস্যাটা কোথায়। আমরা থানায় গিয়ে যখন পৌঁছলাম তখন অনেকটা বেলা হয়ে গেছে। থানা অনেকটা দূরে। থানার অফিসার বিনয় শাসমল বলল, ব্যোমকেশ বক্সী, মানে আপনি সেই বিখ্যাত গোয়েন্দা ব্যোমকেশ বক্সী? আমার কি সৌভাগ্য! আমি আপনার অনেক কেসের ব্যাপারে শুনেছি। সত্যি বলতে বইপত্র তেমন পড়া হয় না, তবে অজিতবাবুর লেখা বইয়ের কথা আমি শুনেছি। আপনি তো আমাদের যাকে বলে ইন্সপিরেশন, স্যার। আমি গোয়েন্দা নই, সত্যান্বেষী মাত্র। আচ্ছা, একটা কথা আমায় বলুন তো, যে খুনের ব্যাপারে আপনি তদন্ত করছেন সেখানে কি কোনো কিছুই পাওয়া যায়নি? এক কথায় যদি বলি তাহলে কোনো কিছুই পাওয়া যায়নি, কিন্তু অন্যভাবে যদি বলি তাহলে এমন কিছু পাওয়া গেছে যেগুলো বড্ড অদ্ভুত। এই দুজনের খুন হয়েছে অন্যরকমভাবে। মানে শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, গলায় ফাঁস নেই, দম বন্ধ করার ব্যাপার নেই। তবে আমরা কিছু না বুঝতে পেরে মৃতদেহগুলো পোস্টমর্টমের জন্য শহরে পাঠিয়েছিলাম। সেখানকার ডাক্তার তদন্ত করে জানিয়েছে এদের শরীরে মানে সামান্য কিছু সময়ের জন্য এমন কিছু গেছিল যাতে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়, কিন্তু জিনিসটা শরীরে বেশিক্ষণ থাকেনি, তারপরে বেরিয়ে যায়। দেখুন, যদি কোনো বিষ এদের শরীরে ঢোকানো হতো তাহলে সেটা ভেতরেই থাকতো। রক্তের সঙ্গে পুরোপুরিভাবে মিশে যায় এমন বিষের কথা এখনো শুনিনি। তাছাড়া ওদের পেটে মানে অল্প সময়ের মধ্যেই খাবার জল ছাড়া অন্য কিছুই যায়নি বলে ধরা হচ্ছে। এবার সমস্যা হলো, তাহলে বিষাক্ত জিনিসটা ওদের শরীরে ঢুকলো কি করে? নাক দিয়ে ঢুকতে পারে। বাতাসের সঙ্গে যদি কোনো বিষাক্ত কিছু শরীরে ঢুকে যায় তাহলে তো সেটা চট করে বুঝতেও পারবে না। তাছাড়া সেটা শরীর থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ সবচেয়ে বেশি। আমিও এই কথাটাই ভেবেছিলাম, কিন্তু শরীরে যখন কিছু নেই সেখানে পোস্টমর্টম রিপোর্টে এমন একটা অদ্ভুত ব্যাপার লিখে তারপর সেটা দিয়ে তো আমরা কিছু করতে পারবো না। আপনারা কিছু করতে পারবেন না সে কথাটা ঠিক, কিন্তু এটা বোধহয় আমার কাজে লাগবে। আমি কিছু করতে পারবো। মনে আছে ওই ভবতারণ বাবুর সঙ্গে যে লোকটি দেখা করতে এসেছিল, অনির্বাণ রায় বলে? তিনি বলেছিলেন তিনি রসায়ন নিয়ে পড়াশোনা করছেন এবং তিনি এখানে একটা বৈজ্ঞানিক আবিষ্কার নিয়ে কাজ করতে চান। কিন্তু অনির্বাণ রায়কে তো ভবতারণবাবু এখানে থাকার জায়গা দেননি।
তিনি এখান থেকে তাকে অন্য কোথায় চলে যেতে বলেছিলেন। তাহলে হতে পারে অনির্বাণ রায়কে কেউ অন্য জায়গায় দিয়েছে এবং তার কাছ থেকেই তিনি কাজটা করেছেন। রসায়নে যার এত সুন্দর জ্ঞান রয়েছে, এমন একটা বিষাক্ত গ্যাস ব্যবহার করে সে খুন করতেই পারে। আপনি ভুল করেছেন। ভবতারণ বাবুর কাছ থেকে সেই লোকটার কথা আমি নিজেও শুনেছি। তারপরে বিলাসপুরে এবং আশেপাশে তার খোঁজ খবরও আমরা চালিয়েছি। তেমন কোনো লোককে আশেপাশে কোথাও আমরা দেখতে পাইনি। যদি তেমন কেউ কাজটা করেও থাকে, তাহলে সে এতক্ষণে আমাদের সকলের ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। একটা কাজ করতে হবে বিনয়বাবু, ছোট্ট একটা কাজ। হতে পারে তাতে আমাদের কোনো সাহায্য হতে পারে। আচ্ছা, এই দুটো খুনের পর এই বিলাসপুরে তার খুনটুন হয়নি, অনেকগুলো দিন কেটে গেছে, তাই না? নতুন করে আর কিছু না হোক সেটা আমিও চাইছি, না হলে সমস্যা বাড়বে। আচ্ছা, ভবতারণ বাবুর দাদা ননীচরণ বাবুর নিরুদ্দেশের ব্যাপারে পুলিশ কি কি করেছে? দেখুন, উনি কলকাতায় কোথাও থাকতেন, সেখান থেকেই নিরুদ্দেশ হয়েছেন। সে ব্যাপারে আমরা কিছুই করতে পারি না। তবুও ভবতরণবাবু একজন ভালো মানুষ, তাই তার কথায় আমরা সামান্য তদন্ত করে দেখেছি। কলকাতা পুলিশের সেই থানার সঙ্গেও যোগাযোগ করে দেখেছিলাম, তারাও কিছু বলতে পারছে না। যেখানে ননীচরণবাবু থাকতেন সেখান থেকে হঠাৎ নাকি একদিন তিনি নিরুদ্দেশ হয়ে যান। তবে যাওয়ার আগে নাকি তার সঙ্গে ব্যাগপত্র গুছিয়ে বেরিয়েছিলেন। মানে সমস্ত কিছু না নিয়ে বেরোলেও কেউ কোথাও যাওয়ার সময় যেটুকু নিয়ে বেরোয় সেটুকু নিয়ে বেরিয়েছিলেন। তার ঘরে তার সব সময় সঙ্গে থাকা ব্যাগপত্র, টাকা পয়সা তেমন কিছুই খুঁজে পাওয়া যায়নি। তার মানে নিজের ইচ্ছাতেই কোথাও চলে গিয়েছেন। কিন্তু সেটা যদি হয়, তাহলে এতদিনের মধ্যে বাড়ির সঙ্গে যোগাযোগ করলেন না কেন? অন্তত একটা টেলিফোন কিংবা চিঠি। তার স্ত্রী, তার ছেলে মেয়ে তো চিন্তা করবে। বলতে বলতে কালকে রাতের কথাটা মনে পড়ে গেল। রাতের অন্ধকারে ননীচরণ বাবুর স্ত্রী ভবতারণ বাবুর ঘরে গিয়ে ঢুকেছে। মনে হলো সকালে বোধহয় ব্যোমকেশ মাধবের সঙ্গে সেই ব্যাপারেই কথাবার্তা বলছিল। কিন্তু ব্যোমকেশ বলল, দেখুন বিনয়বাবু, কলকাতা থেকে আমি এইখানে এসেছি শুধুমাত্র ভবতারণ বাবুর ডাকে, তাকে এই কেসে সাহায্য করার জন্য। তাই আপনার সঙ্গে কয়েকটা কথা আমি খোলাখুলিভাবেই বলতে চাই। আমার মনে হয় ভবতারণ বাবুর কোনো একটা বিপদ রয়েছে, এমন একটা বিপদ যেটা তিনি নিজেও ধারণা করতে পারছেন না। আর যদি সেটা হয়, তাহলে বুঝতে হবে ভবতারণ বাবুর সঙ্গে গোটা ব্যাপারের কোনো সম্পর্ক নেই, তিনি অকারণেই ভয় পাচ্ছেন। সেক্ষেত্রে বিপদটা হতে পারে তার দাদা ননীচরণের। বিলাসপুরে থাকাকালীন সময়ে ননীচরণ বাবুর কোনো শত্রু কিংবা অন্য কিছু ছিল? এই ব্যাপারে আরও একটা আশ্চর্য রয়েছে, বুঝলেন? এই যে দুজন মারা গেছে, বিশু পণ্ডিত ও মুকুন্দ চক্রবর্তী, এই দুজনের সঙ্গে ননীচরণ বাবুর এক সময় ঝামেলা হয়েছিল। মানে ঝামেলা বলতে ঠিক ঝামেলা না, ওই জমি জমা সম্পত্তিজনিত ব্যাপার নিয়ে। তবে ননীচরণবাবু অতি সাধারণ শান্ত প্রকৃতির মানুষ, তিনি এই সমস্ত ব্যাপার অতি সহজেই মিটিয়ে নিয়েছিলেন। কিন্তু মুকুন্দ আর বিশু পণ্ডিত কিন্তু এই ব্যাপার অনেক দূর পর্যন্ত অগ্রসর হয়েছিল। চট্টোপাধ্যায় বাড়িতে ঝামেলা থেকে শুরু করে ব্যাপারটা পুলিশ পর্যন্ত নিয়ে যাওয়াটাও তাদেরই কাজ। পরে ননীচরণবাবুর কথায় সবকিছু স্বাভাবিক হয়ে যায়। তবে এই দুজন ছাড়া আর কারোর সঙ্গে তার শত্রুতা ছিল না। কিন্তু ব্যাপারটা তো অন্যরকম হয়ে দাঁড়াচ্ছে। আজ থেকে 3 মাস আগে, যদি 2 মাস আগেও নিরুদ্দেশ হয়, তাহলে এই মুকুন্দ এবং বিশু পণ্ডিত খুন হয়েছে 1 মাস আগে। 2 মাস আগে নিরুদ্দেশ ব্যক্তি 1 মাস আগে দুজনকে খুন করতেই পারে, কিন্তু তাকে কেউ দেখেনি। এটা সবচেয়ে অস্বাভাবিক নয় কি? তার মানে আপনি বলতে চাইছেন খুনগুলো ননীচরণবাবু করেননি, তাই তো? সত্যি বলতে আমাদের সন্দেহের তালিকায় কিন্তু ননীচরণবাবুর কথাটা আমরা একবারও ভাবতে পারিনি। আচ্ছা, ব্যাপারটা সিরিয়াল কিলিং নয় তো? কেউ হয়তো অকারণেই পরপর দুজনকে এমনভাবে খুন করেছে। মানে এটা কি সিরিয়াল কিলিং হতে পারে না? হতেই পারে। দুটো খুন যে একজনেরই কাজ, সেক্ষেত্রে এটা বোঝাই যাচ্ছে। কিন্তু সমস্যাটা হলো, ওই ব্যাপারটাই পোস্টমর্টম রিপোর্টে তাদের শরীরে এমন কিছু সন্ধান পাওয়া, অথচ মৃত্যুটা বিষক্রিয়ায় হয়েছে,
সেটা বুঝতে পারাটাই সবচেয়ে বড় সমস্যা করছে। কোনো সাধারণ মানুষের পক্ষে এমনভাবে বিষাক্ত কোনো গ্যাস দিয়ে ওদেরকে মারাটা সম্ভব নয়। যদি কেউ করে থাকে, রসায়নে তাকে বেশ জ্ঞান লাভ করতেই হবে। আর ওই অনির্বাণ রায় তো আছেই। 1 মিনিট, ভবতারণবাবু নিজেও তো কলেজে পড়াশোনা করেছিলেন, তুমি বলেছ। তিনি কোন বিষয় নিয়ে পড়াশোনা করেছিলেন? কথাটা শুনে বুকের ভেতরে আমার ধড়াস করে উঠল। মনে পড়ে গেল ভবতারণবাবুও পড়াশোনা করেছিলেন ওই একই বিষয় নিয়ে, আর সেই বিষয়টা ছিল রসায়ন। বাড়িতে যখন আমরা ফিরে এলাম তখন মাথার ভেতরে সব কিছু যেন তালগোল পাকিয়ে গেছে। দুজনের খুন হয়েছে। অনির্বাণ রায় ছাড়া ওই বিষাক্ত গ্যাসের ব্যাপারে পড়াশোনা করেছিলেন একমাত্র ভবতারণবাবু, কিন্তু তিনি মনে করেন কাউকে খুন করতে চাইলে ওই দুজনই করতে পারে। তাহলে ওদের খুন করল কে? অনির্বাণ রায়ের পক্ষে কাজটা করা অসম্ভব, তাও আবার এই বিলাসপুরে। সবথেকে বড় কথা হলো, অনির্বাণ রায় কেনই বা ওদের খুন করতে যাবে? এর পেছনে তার মোটিভটাই বাকি। রাতের বেলা যে লোকটি বাড়িতে ঢুকেছিল সেই লোকটিই বাকি। সমস্ত কথা মাথার ভেতর ঘুরতে ঘুরতে একসময় যখন আমরা বাড়িতে এসে পৌঁছলাম, ভবতারণবাবু নিজের সমস্ত সম্পত্তি তার দাদার স্ত্রী কাবেরীকে করে দিচ্ছে। কিন্তু কেন? আমরা উঠতে যাব, সিঁড়ির মাঝখানে ননীচরণবাবুর স্ত্রী কাবেরী দেবীর সঙ্গে দেখা হয়ে গেল। তিনি আমাদের দেখে ম্লান হাসলেন। ব্যোমকেশ বলল, ভবতারণবাবুর সমস্ত সম্পত্তি আপনার নামে লিখে দিতে চাইছেন। এ ব্যাপারে আপনি সত্যিই কিছু জানেন না? দেখুন, সম্পত্তির ব্যাপারে আমি কখনোই কোনো কিছু জানতেও চাই না, আর জানিও না। ওনাকে খুঁজে না পাওয়ার পর থেকে আমার এসব কোনো কিছুই ভালো লাগছে না। উনি একবার ফিরে এলেই আমি বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে যাব। আমার কোনো কিছুই ভালো লাগছে না আর। এর মাঝে ননীচরণ আর কাবেরী দেবীর ছেলে মেয়ে দুটোকে আমরা দেখেছিলাম, বেশ ছোট ছোট। একজনের বয়স 5 বছর আর আরেকজনের ওই 6 বছরের মতো হবে। ভদ্রমহিলা ম্লান চোখে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। ব্যোমকেশ বলল, আপনার কি মনে হয় ননীচরণবাবুর কি হয়েছে? কি করে জানবো বলুন তো? কলকাতা থেকে যখন এখানে আমাদের চলে আসতে বলল তখনই বলেছিলাম আমরা থাকি, কিন্তু আমার কথা শুনলে না। এমনিতেই আমার শ্বশুরমশাই মারা যাওয়ার পর হঠাৎ আবার পড়াশোনা করার ভূত তার মাথায় কেন চাপলো আমি জানি না। আমার জোড়াজুড়িতেই আমাদের নিয়ে কলকাতায় ওই বাড়িটায় নিয়ে সেখানেই রেখেছিল। অসুবিধে কিছুই হচ্ছিল না। নিজের পড়াশোনার পাশাপাশি একটা ব্যবসার সঙ্গে যুক্ত ছিল। আসলে আমি বুঝতে পেরেছিলাম উনি পড়াশোনাতে বেশ ভালোই ছিলেন, কিন্তু আমার শ্বশুরমশাই ব্যবসার কাজ ওনার মাথার উপরে চাপিয়ে দেওয়ার জন্য তখন আর কোনো কিছুই করতে পারেননি। তাই পরে পরে আমায় বলেছিলেন তিনি ছোটবেলায় অনেক পড়াশোনা করতে চেয়েছিলেন, বিজ্ঞানী হয়ে নতুন নতুন কিছু আবিষ্কার করতে চেয়েছিলেন। সেজন্যই হোক কিংবা অন্য কারণেই হোক কলকাতায় গিয়ে অনেক কষ্ট করে কলেজে রসায়ন নিয়ে ভর্তি হয়েছিলেন। আবার রসায়ন? মানে? না না, আপনি বলুন, ওটা কোনো ব্যাপার নয়। হ্যাঁ, যা বলছিলাম, পড়াশোনাতে সে বেশ ভালোই ছিল। বুঝতে পেরেছিলাম কলেজ এবং বাড়িতে ফিরেও বিভিন্ন সময়ে পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে থাকত। কয়েকজন বন্ধুবান্ধব তার সেখানে জুটেছিল, তাদের সঙ্গে মাঝে মাঝে কথাবার্তাও বলতো। আমি ভেবেছিলাম তেমন কিছু হয়েছে, নিশ্চয়ই ফিরে আসবে। কিন্তু দ্বিতীয় মাসেও বাড়ি না আসায় আমার তখন চিন্তা হয়। তাই পুলিশকে ব্যাপারটা জানাতে বাধ্য হই আমরা। আমার বারবার মনে পড়ে যাচ্ছিল কাল রাতের কথা। কাল রাতে অন্ধকারে চোরের মতো এই কাবেরী দেবী গিয়ে ঢুকেছিলেন ভবতারণবাবুর ঘরে, কিন্তু সেই কথাটা আর বললাম না। ব্যোমকেশ দেখলাম হাসি মুখে বলছে, চিন্তা করবেন না। কেন যেন আমার মন বলছে ননীচরণ বাবুকে খুব শিগগিরই খুঁজে পাওয়া যাবে। ভদ্রমহিলা চমকে উঠে তাকালেন ব্যোমকেশের দিকে, তারপর আগের মতোই ম্লান হয়ে বললেন, আমিও তো সেটাই চাই। সেটা যত তাড়াতাড়ি হয় ততই ভালো হয়। আর বেশি দেরি করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তাছাড়া তাছাড়া ওনার ছোট ভাই যে এই সমস্ত কি করছেন তা তো আমি বুঝতেই পারছি না। নিজেও সারাদিন ভয়ে ভয়ে থাকেন, আর বাড়ির সবাইকে এমনভাবে বিব্রত করে রেখেছেন, কি বলবো বলুন তো? কিছু বলতেও পারি না। জানি উনি ইচ্ছে করে করছেন না, তবুও ওর নাকি সবসময় মনে হয় কেউ তাকে মারতে চাইছে, বাড়ির আশেপাশে কেউ ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আমি যে শুনেছিলাম আপনিও এমন কিছু একটা দেখেছিলেন। কে বলেছে? ভবতারণ? মানে কবে বলেছে? আপনি এখানে আসার পরে নাকি টেলিফোনে?
টেলিফোনে বলেছিল আপনি নিজেও নাকি এমন কিছু একটা দেখেছিলেন। এমনকি আপনি নিজেই ভবতারণ বাবুর কাছে গিয়ে সে ব্যাপারটা বলেছিলেন যে আপনি কাউকে দেখেছেন। হ্যাঁ, ভুলে গেছিলাম। আসলে এত কিছুর মধ্যে আমি নিজেও দেখেছিলাম আর কি। মানে একদিন ঘর থেকে রাতের বেলা কি জন্য যেন বাইরে বেরিয়েছিলাম, তখন দেখেছিলাম নিচের তলার দিক দিয়ে কাউকে হেঁটে যেতে। তখনই তো চিৎকার করি। তারপর এরপর ভদ্রমহিলা নিচে নেমে যায়। কি একটা কাজ মনে পড়েছে তাই আমরা দুজন হাঁটতে হাঁটতে ওপরে উঠে আসি। ব্যোমকেশকে বলি, তুমি মিথ্যে বললে কেন? ভবতারণ বাবুর সঙ্গে তোমার টেলিফোনে কথা যখন হয়েছে তখন তো সেসব ব্যাপারে কিছু বলেনি। সব কিছু তুমিই করলে এখানে আসার পর। তাহলে অজিত, এখানে কে মিথ্যে বলছে আর কে সত্যি বলছে সেটা ধরাটা কিন্তু খুব একটা সহজ ব্যাপার নয়। এর মাঝে মাঝে এমন কিছু করতে হয়। যা হচ্ছে তা চুপ করে দেখে যাও, কোনো কিছু বলো না। পায়ে হেঁটে আমরা গিয়ে সোজা পৌঁছলাম ভবতারণবাবুর ঘরের সামনে। দরজাটা ভেজিয়ে রাখা। দরজায় সামান্য ধাক্কা দিতেই ঘরের ভেতর থেকে ভবতারণবাবু এসে দরজাটা খুলে দিলেন। আমাদের দেখে হাসি মুখে বললেন, আরে এসো এসো, ইনি হলেন মিস্টার ভট্টাচার্য। ইনি আমাদের সমস্ত ব্যাপারটা দেখেন। আপনি তো শুনেছেন আমি সমস্ত সম্পত্তি আমার দাদা স্ত্রীর ওই কাবেরীর নামে লিখে দিচ্ছি। আমার মন ঠিক ভালো লাগছে না। যে কোনো সময় কিছু একটা হয়ে যেতে পারে, তখন সমস্যাটা বাড়বে। ছেলে মেয়ে নিয়ে সে একা কোথায় যাবে? তাছাড়া দাদারও দেখা নেই। সিদ্ধান্তটা খুবই ভালোই নিয়েছেন, কিন্তু আপনার দাদা যদি আবার ফিরে আসে তখন কি হবে? তখন আর কি হবে? দাদা আমি এক যেমন ছিলাম তেমনভাবেই থাকবো। দাদার সঙ্গে আমার সম্পত্তি নিয়ে কখনোই কোনো সমস্যা হয়নি। আপনার সম্পত্তি যদি আপনি কাউকে লিখে দিতে চান সেক্ষেত্রে তো আমার কিছুই বলার নেই। আপনি কি বলেন মিস্টার ভট্টাচার্য? ঠিকই বলেছেন ব্যোমকেশ বাবু। তাছাড়া আমার মনে হয় ভবতারণ বাবুর মানসিক অবস্থা খুব একটা ভালো নেই। যে কোনো মুহূর্তে তার মেডিকেল প্রস্তুতির প্রয়োজন হতে পারে। আমি তো বলেছিলাম কলকাতায় কোনো ভালো ডাক্তারকে দেখাতে না হলে হাসপাতালে তাকে ভর্তি করে দিতে। সেখানে গিয়ে কয়েকটা মাস থেকে শরীর সুস্থ করে তারপরে ফিরে আসতো। আসলে দাদা নিরুদ্দেশ হয়ে যাওয়ার ব্যাপারটা তার ওপর আঘাত তো ফেলেইছে। যে ঠিক আছে, আপনারা তাহলে কথা বলুন। মিস্টার ভট্টাচার্য, ওই লেখাটায় বোধহয় সময় লাগবে। আর সই করাতে আপনি কখন আসবেন? এখন মোটামুটি যা লিখতে হবে তা লিখে যাচ্ছি। 2-3 দিন সময় তো লাগবে। তারপরে একদিন এসে না হয় সই করিয়ে নিয়ে যাব। আপনিও তো আছেন, এখানে সুবিধাই হবে। আপনার মতো একজন মানুষ যদি সাক্ষী থাকে তাহলে কোনো অসুবিধে নেই। বেশ, তাহলে তো আর কোনো সমস্যাই রইল না। কোনো ব্যাপারই না, আমরা সই করে দেব। আমি অজিত দুজনেই সাক্ষী দেব। এখন আমার একটু ভালো লাগছে, বুঝলেন ব্যোমকেশবাবু? আপনি ঠিকই বলেছিলেন। মনে হয় শুধু শুধু আমি ভয় পাচ্ছিলাম। আমার শুধু কেউ কেন মারতে চাইবে বলুন তো? সম্পত্তির জন্য এসব কিছুই হতে পারে, আর টাকা থাকলে লোক অনেক কিছু করতে পারে। আমার সম্পত্তি কাবেরীর নামে লিখে তারপরে যা কিছু একটা আমার হবে, চিন্তা নেই। খুব শান্তি পাচ্ছি এখন যেন। ব্যোমকেশ আর কিছু বলল না। সামান্য হেসে আমরা সেখান থেকে চলে এলাম। ঘরে আসছি, কিন্তু ব্যোমকেশ হঠাৎ হো হো করে হাসতে লাগলো। নিজের চেয়ারে বসে হাসতে হাসতে সে দুটো হাত মাঝে মধ্যে মুঠো করছে আর আঙুল মটকাচ্ছে। ব্যাপারটা দেখে আমি একটু অবাক হলাম। ব্যোমকেশ এভাবে হাসছে কেন? বললাম, আরে কি হলো, তুমি এমনভাবে হাসছো কেন? অজিত, তুমি ভাবতে পারবে না লোকটা আমাদের কিভাবে বোকা বানিয়েছে। শুধু আমাকেই নয়, সবাইকে, অনেককে, যারা আসল ব্যাপারটা জানে না তাদের সবাইকেই। যদিও আমার মনে হয় এখানে একজন ছাড়া বাকি কেউই আসল ব্যাপার সম্পর্কে কিচ্ছু জানে না। ব্যোমকেশের মাথা মুন্ডু আমি কিছুই বুঝতে পারলাম না। বললাম, আরে কি হয়েছে বলবে তো? তুমি ভবতারণ চট্টোপাধ্যায়কে কতদিন ধরে চেনো? বছর 3 মতো। মেজবাড়িতে তিনি ছিলেন, কিন্তু তার সঙ্গে আমি ছিলাম ওই বছরখানেক বলা যায়। তার মধ্যে এখানেও তো এসেছিলাম একবার।
যখন একা এসেছিলে তখন নিশ্চয়ই ভবতরণ বাবুর সঙ্গে তোমার দেখা হয়েছিল। হ্যাঁ, হয়েছিল। যতদূর মনে পড়ে তখন ননীচরণ বাবু বিবাহিত, 1 বছর কি 2 বছর তার বিয়ের। ননীচরণ আর ভবতারণ বাবুর মধ্যে আলাদা আলাদা কি ছিল? মানে তুমি তো বলেছিলে ওরা যমজ, তাহলে ওদের আলাদা করে চেনার উপায় গালের ওই কাঁটা দাগ ছাড়া আর কিছু? ননীচরণবাবু একটু শান্ত ছিলেন, ভবতারণ বাবুর থেকেও বেশি শান্ত। কথাবার্তা খুব কমই বলতেন এবং বেশিরভাগ সময় নিজের মতোই থাকতেন কাজকর্ম নিয়ে। ভবতারণ বাবুও তেমনই ছিলেন, তবে দাদার চেয়ে তিনি একটু বেশি কথা বলতেন মাঝে মাঝে। আর কিছু এমন কিছু যেগুলো দিয়ে দুজনকে আলাদা করে চেনা যায়? সত্যি বলতে আর এমন কিছু আমার চোখে পড়েনি, তবে ওই যে বললাম, ভবতারণবাবু দাবা খেলতে পছন্দ করতেন। মেজবাড়িতে তার ঘরে যে কতবার বসে আমরা দাবা খেলেছি, কিন্তু ননীচরণবাবুকে সেটা কখনো দেখিনি। মিস্টার ভট্টাচার্যের উইল তৈরি করতে আশা করি 2-3 দিন সময় লাগবে, আর এই 2-3 দিনের মধ্যেই আমাদের বেশ কয়েকটা কাজ করতে হবে। অজিত, আমার মনে হয় কেসটার সমাধান আমরা প্রায় করেই ফেলেছি, শুধু কয়েকটা ব্যাপারে জানা দরকার, তাহলেই হবে। আমি ব্যোমকেশের দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম। একটু পরেই ঘরের দরজায় ধাক্কা পড়ল। দরজা খুলতেই দেখি মাধব দাঁড়িয়ে আছে। দরজা বন্ধ করে দিতেই মাধব ঘরে এসে ঢুকে পড়ল। আমার ধারণা কখনো ভুল হয় না মাধব। তোমায় যে আর একটা কাজ করতে বলেছিলাম সেই কাজটা করো। বিলাসপুরে এমন জায়গা নিশ্চয়ই আছে। ব্যোমকেশ ব্যাগ থেকে 2 2 টাকার নোট বার করে মাধবের হাতে দিয়ে দিল। মাধব চুপি চুপি এদিক ওদিক দেখে নিয়ে চলে গেল। এবার ব্যোমকেশকে চেপে ধরলাম। মাধবকে তুমি কোন কাজে লাগাচ্ছ বলো তো? আর মাধবকে তুমি বিশ্বাস করছোই বা কি করে? সবাইকে অবিশ্বাস করলে চলে না অজিত, কাউকে না কাউকে তো বিশ্বাস করতেই হবে। এখানে মনে করো আমি মাধবকে বিশ্বাস করছি, কারণ মাধবকে বিশ্বাস করার মতন অনেক কিছুই দেখেছি। রান্নার লোক হারাধন এমনি এমনি তোমার সঙ্গে কথা বলেনি, এমনি এমনি কোনো কিছু বলছেও না। তার নিশ্চয়ই কোনো একটা কারণ আছে, কারণ হারাধনের আমাদের উপরে নজর রাখার পেছনেও কারণ আছে। এমনকি রাতের বেলা ভবতারণ বাবুর ঘরে কাবেরী দেবী কেন গিয়েছিল সেটাও আমি জানি। তবে এখন নয়, 2 দিন পরে যখন ভট্টাচার্য দলিল সই করাতে আসবে তখন আমি সমস্ত কথা বলবো। এর 2 দিনের পরের ঘটনা। 2 দিনের মধ্যেই যে এমন কিছু একটা হয়ে যাবে সেটা কিন্তু আমি কখনোই ভাবতে পারিনি। বিলাসপুর, ভবতারণ সব কিছু এমনভাবে যে চট পাকিয়ে যাবে সেটাই বা কে জানত। এসব কথা পরে বলবো, শেষের কথা বলি। সেদিন সকালে উকিল মিস্টার ভট্টাচার্য এসেছেন। দলিল তৈরি হয়ে গেছে, তাতেই সই করাতে। ঘরের মধ্যে বসে আছি আমি আর ব্যোমকেশ। ভবতারণ বাবুকে আগের থেকে একটু সুস্থ বলে মনে হচ্ছে। কাবেরী দেবী, তার 2 ছেলে মেয়ে, আমাদের পুলিশ অফিসার বিনয়বাবু, মাধব, রান্নার লোক রামধন আর দারোয়ান হারাধন দাঁড়িয়ে রয়েছে। পুলিশের 2 জন কনস্টেবল। আপনারা সকলেই রয়েছেন, বেশ ভালো হয়েছে। আপনাদের সবার সামনে আমি দলিলের সম্পূর্ণটা এইমাত্র পড়ে শোনালাম। আশা করছি আপনাদের বুঝতে কারোর অসুবিধা হচ্ছে না যে ভবতারণ বাবু নিজের ইচ্ছা এবং সজ্ঞানে নিজের সমস্ত সম্পত্তি, মানে সম্পত্তির 90% তিনি তার দাদার স্ত্রী কাবেরীকে লিখে দিচ্ছেন এবং 10% থাকছে তার কাছে। তার মৃত্যুর পর সম্পত্তির শতাংশ যথাক্রমে মাধব, সনাতন এবং হারাধনের মধ্যে বিলি হয়ে যাবে, যদিও সম্পত্তির কোনো অংশই তারা পাবে না। সম্পত্তির এই অংশের সমপরিমাণ টাকা তাদের 3 জনকে ভাগ করে দেওয়া হবে। এরপর তারা চাইলে এখানে থাকতে পারে কিংবা এখানে নাও থাকতে পারে। যদিও এরা 3 জনেই এদের পারিবারিক কাজের লোক, তবু এদের জন্য ভবতারণ বাবুর এত বড় একটা দান অতি প্রশংসনীয়। সত্যিই প্রশংসার যোগ্য, সে কথা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু নিজের সম্পত্তি যদি নিজে দান করা হয় তাহলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু অন্য কারোর সম্পত্তি নিজে দান করলে সেটা কি প্রশংসার যোগ্য? ব্যোমকেশের এই কথায় যেন ঘরের মধ্যে একটা বাঁচ পড়ল। সকলেই অবাক হয়ে ব্যোমকেশের দিকে তাকিয়েছে। উকিল বললেন, কি বলছেন আপনি? নিজের সম্পত্তির বদলে অন্যের সম্পত্তি, মানে এটা কি? মানে উকিলবাবু, আপনার সামনে যে লোকটি বসে রয়েছেন তিনি মোটেই ভবতারণ বাবু নয়, তিনি হলেন ননীচরণ বাবু।
আসলে ভবতারণ বাবু এখন কোথায় আছে তা আমরা জানি না। ব্যোমকেশের কথায় এবার ঘরের মধ্যে যেন দ্বিতীয়বার বাজ পড়ল। ভবতারণবাবু একটু অদ্ভুত গলাতে বললেন, আপনি এসব কি বলছেন ব্যোমকেশবাবু? আপনার বোধহয় মাথা টাথা খারাপ হয়ে গেছে। আমি ভবতারণ চট্টোপাধ্যায়। আমি তো আপনাকে এখানে আসতে বলেছিলাম। সামান্য ভুল করলেন আপনি, আমাকে আসতে বলেননি। আমাকে এখানে আসতে বলেছিলেন ভবতারণবাবু নিজে। কিন্তু আমার সঙ্গে যখন আপনার কথা হয় তখন ভবতারণবাবুকে আপনি অন্য কোথাও সরিয়ে ফেলেছেন। কোথায় সরিয়ে ফেলেছেন সে কথাটা আগে বলুন। আর ওই অনির্বাণ রায় নামের লোকটি নিশ্চয়ই আপনার পরিচিত। এসব আপনি কি বলছেন? আমি তো কিছু বুঝতে পারছি না। সব কিছুই বুঝতে পারবেন। আচ্ছা অজিত, তোমার মনে আছে তুমি বলেছিলে ভবতারণ বাবু এবং ননীচরণ বাবুর মধ্যে দুজনের একটাই মাত্র পার্থক্য রয়েছে? তাছাড়া তাদের মধ্যে বাহ্যিক অনেক পার্থক্য থাকলেও দুজনে চাইলেই একই রকম হয়ে যেতেই পারে। তবে একটা ব্যাপার তাদের মধ্যে কখনোই বদলাবে না। সেটা কি? ব্যোমকেশের কথা শুনে আমি ভবতারণবাবুর দিকে তাকাতেই অবাক হয়ে গেলাম। ভবতারণবাবুর ডান গালের কাছে ছোটবেলায় কেটে গিয়েছিল। তার একটা সামান্য দাগ ছিল। খুব ভালোভাবে না লক্ষ্য করলে সেটা বোঝা সম্ভব না। এখনও ভবতারণবাবুর ডান গালে সেই দাগটা আছে, তবে সেটা যেন একটু বেশি উজ্জ্বল। তাছাড়া দাগটা যেখানে থাকবার কথা ছিল তার থেকে সামান্য নিচে বলেও মনে হলো না। প্রথম দিন যখন তুমি কথাটা আমায় বলেছিলে তখনই আমি ছবির সঙ্গে মিলিয়ে দেখেছিলাম। ছবিটা আজ থেকে অন্তত 15 বছর আগের। ছবিতে ভবতারণবাবুর গালে যে দাগের জায়গাটা ছিল, আজকে তার গালের দাগের জায়গায় ওই দুটো জায়গা সামান্য বদলেছে। 15 বছর আগে থাকা একটা দাগ এমনভাবে থাকতে পারে না, তা নিশ্চয়ই ফিকে হয়ে আসবে। কিন্তু নতুন তৈরি করা দাগ তো আর হত হালকা করা সম্ভব নয়। আপনাকে ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় যে ওই দাগটা আলাদা করেই তৈরি। এইসব আপনি কি বলছেন ব্যোমকেশবাবু? যদি ইনি ননীচরণবাবু হয়ে থাকে তাহলে ভবতারণবাবু কোথায়? ভবতারণবাবু এখন কোথায় তা আমরা নিশ্চিত বলতে পারি না। তবে এটুকু বলতে পারি যে এই বাড়িতে রাতের অন্ধকারে মাঝে মাঝে যে আসতো সে অন্য কেউই নয়। সে দেখা করতে আসতো ওই ভবতারণবাবুর ছদ্মবেশে থাকা ননীচরণবাবুর সাথে। তার সঙ্গে ভবতারণবাবুর ব্যাপারে কথাবার্তা বলতো। আর তাই তাকে অনুসরণ করে ওই রাতের অন্ধকারে আমি আর অজিত বাড়ির পেছনে চৌহদ্দি পেরিয়ে জঙ্গল মতো যে জায়গাটা আছে সেখানটা গিয়েছিলাম। সেখানেই বোধহয় ভবতারণবাবুকে কোনো এক সময় ডাকা হয়েছিল, কিন্তু কোনো কারণে তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। বিনয়বাবু, এবার আপনি বলুন। ব্যোমকেশবাবুর অনুরোধে পুলিশের পাহারা আমি বিলাসপুরের আশেপাশে বসিয়েছিলাম মাত্র 3 দিন আগে রাতের বেলা। মানে যেদিন ব্যোমকেশবাবু রাতের বেলায় আমায় প্রথম পাহারার কথাটা জানিয়েছিলেন সেই দিন এই বিলাসপুর থেকে 3 জন লোক বাইরে গিয়েছে। কারা আমি জানি না, তবে পুলিশের হাতে পড়তে পড়তে বেঁচে গিয়েছে। তবে তাদের মধ্যে একজনকে যে নিয়ে যাওয়া হচ্ছিল এটুকু ব্যাপার বোঝা গেছে। ওরা গিয়েছে নদীর পথে। কিন্তু এত কিছু হয়ে গেল আর আমরা কিছুই বুঝতে পারলাম না। আপনি সবকিছুই জানতেন, আপনি মিথ্যে কথা বলতে পারবেন না। কারণ আমরা এখানে আসার পর থেকেই মাধব আর ওই ঘরে রাত্রেবেলা ঘুমোতে যেত না। অথচ তার আগে পর্যন্ত রাতের বেলা ভবতারণের ঘরেই মাধব ঘুমোতো। কারণ ভবতারণবাবু ভয় পেতেন, মাধব ওই ঘরে থাকতো না। কারণ রাত্রেবেলা আপনি ওই ঘরে যেতেন এবং সেটা আমি নিজের চোখে দেখেছি। বোধহয় আপনিও ননীচরণ বাবুর সঙ্গে কিছু সলা পরামর্শ করতেন। কিন্তু সমস্যাটা কোথায় হলো বলুন তো? এতক্ষণে ভবতারণবাবুর দিকে তাকিয়ে আমি অবাক হলাম। তার চোখ দুটো লাল হয়ে উঠেছে। এবার সে অদ্ভুতভাবে হেসে বলল, কিন্তু আপনার কাছে কোনো প্রমাণ নেই ব্যোমকেশবাবু? প্রমাণ আছে। আপনি যে ননীচরণ বাবু সেটা প্রমাণ করতে গেলে কয়েকটি টেস্টের প্রয়োজন। তাছাড়া ভবতারণ বাবুকে যে আপনি কোথায় সরিয়ে দিয়েছেন তার সাক্ষী মাধব আমাদের দেবে। মাধবের সামান্য কিছু সন্দেহ হয়েছিল, কারণ মাধব যেদিন ভবতারণ বাবু প্রথম আমাদের সঙ্গে কথা বলেন সেদিন আমার স্ত্রীর সঙ্গে কথা বলেন। সেদিন রাত্রেবেলা বাড়িতে কেউ একা ঢুকেছিল। সেদিন বাড়িতে ঢুকেছিলেন আপনি। আপনি সেদিন বাড়িতে ঢুকে আপনার ওই পরিচিত অনির্বাণ রায়ের সঙ্গে মিলে এই কাজটি করেছিলেন। দারোয়ান আপনাকে সাহায্য করেছে। দারোয়ানও প্রথম থেকে সবকিছুই জানত।
আমার মনে হয় রামধনকেও টাকা দিয়ে আপনি মুখ বন্ধ করে রাখতে বলেছিলেন, যাতে সে কাউকে কিছু না বলে। আর সেই কারণেই রামধন এবার অজিতের সঙ্গে একটা কথাও বলেনি। অথচ যখন ভবতারণ বাবুর সঙ্গে এখানে অজিত এসেছিল, তখন সে তার সঙ্গে বেশ মেলামেশা করেছিল। আসলে অন্যায় সকলে করতে চায় না, কিন্তু বোধহয় ওর মুখটা বন্ধ করেছিল। সেই কারণেই তো ভবতারণ বাবুর সম্পত্তির 10% থেকে ওদের সবাইকেই আপনি টাকা দিচ্ছেন। কিন্তু আমার অপরাধ কি? আমার ভাইকে আমি লুকিয়ে রেখেছি, যার কোনো প্রমাণ নেই, আর অন্য কোনো অপরাধের কথা আপনি বলছেন কিভাবে? এইখানে থাকা দুজন, মুকুন্দ এবং বিশু পণ্ডিত, এই দুজনের খুনের দায়ে আপনি দায়ী। তাদের শরীরে এমন কিছু বিষাক্ত গ্যাস দিয়েছেন যাতে মুহূর্তের মধ্যেই তাদের মৃত্যু হয়। আপনি ঘরে না থাকাকালীন সময়ে আপনার ঘর আর ওই দোতলার আরও একটা ঘর আমরা তন্ন তন্ন করে খুঁজে দেখেছিলাম। সেখান থেকে এমন কিছু আমরা খুঁজে পেয়েছি যাতে দেখা গেছে আপনি এই বাড়িতে মাঝে মাঝেই ওই রসায়নের চর্চা করতেন। অথচ অজিত যতটা ভালোভাবে তার পরিচিত ভবতারণ বাবুকে চিনত, তিনি কিন্তু এই সমস্ত কিছু করতেন না। তিনি পড়াশুনো করেছিলেন ঠিকই, এবং পরে আমরা কলকাতায় দাসবাবুকে দিয়ে সেই সমস্ত ব্যাপারে খোঁজ খবর করে জানতে পারি বাবার মৃত্যুর সময় পড়াশোনা অসমাপ্ত রেখেই তিনি চলে এসেছিলেন। উল্টো দিকে আপনি সেখানে গিয়ে সম্পূর্ণ পড়াশোনা শেষ করেছিলেন। সেখানে আপনার কিছু বন্ধু বান্ধব হয়, এবং আপনার স্ত্রী ওখানে থাকাকালীন সময়ে আপনি সেই বন্ধু বান্ধবের সাহায্যে মাঝে মাঝে এই সমস্ত নিয়ে চর্চা করতেন। কাবেরী দেবী বলল আপনার ভাইয়ের থেকেও আপনার এই বিষয়ে কৌতূহলটা অনেক বেশি। শুধু এইটুকু কি আমাকে অপরাধী প্রমাণিত করবে? বিনয়বাবু কনস্টেবলকে নিয়ে উঠে গেলেন, আর তারপরে সচকিত হয়ে ভবতারণবাবু বললেন, কি করতে চাইছেন আপনারা? বেশি কিছু নয়, দোতলায় যে ঘরে আপনাদের ছোট্ট ল্যাবরেটরির মতো ব্যবস্থা রয়েছে, যার কথা মাধব জানে, সেইখানে এমন কিছু গ্যাস প্রস্তুতি চলছে যার সঙ্গে ওই মুকুন্দ এবং বিশুর মৃত্যুর একটা সম্পর্ক আছে। সেটা শহরে পাঠিয়ে পুলিশের ডাক্তার দিয়ে পরীক্ষা করালেই সবকিছু প্রমাণিত হয়ে যাবে। এইবার ভবতারণবাবুর মুখটা কেমন যেন হয়ে গেল। তিনি সঙ্গে সঙ্গে অদ্ভুত একটা কাজ করলেন। সঙ্গে সঙ্গে তিনি পকেট থেকে একটা রুমালের মতো কিছু একটা বার করে ফেললেন। এই রুমালটা যদিও সাধারণ কোনো রুমাল নয়, সেটা বোঝাই যাচ্ছিল, কারণ তার মধ্যে বেলুনের মতো কিছু একটা ছিল, আর সেটা স্বচ্ছ। তার ভেতরে যে কিছু আছে সেটা বোঝা যায়। জিনিসটা হাতে নিয়েই সঙ্গে সঙ্গে তিনি মাধবকে একটা হ্যাঁচকার টানে নিয়ে এলেন একদম তার সামনে, আর তারপর মুখের ওপর জিনিসটা ধরে বললেন, ব্যোমকেশবাবু, পুলিশকে এক্ষুনি ফিরে যেতে বলুন। আমার ঘরে যেন কেউ না যায়। হ্যাঁ, আমি আমার ভাইকে সরিয়েছি, তবে সে এখন আর এইখানে নেই। তাকে কলকাতায় পাঠিয়ে দেওয়া হয়েছে। ভাইয়ের কোনো ক্ষতি করার উদ্দেশ্য আমার নেই। এই সমস্ত সম্পত্তিটা আমার প্রয়োজন ছিল। ভাইকে আমি আগেই বলেছিলাম, এই বাড়িতে আমি একটা ল্যাবরেটরি বানাবো, এমন কিছু আবিষ্কার করব যেখানে যেগুলো আজকে আমার আবিষ্কার এখনো কি বলবো আপনাকে, আবিষ্কার পর্যন্ত এখনো হয়নি। সেগুলো আমাদের নানা কাজে লাগবে। কিন্তু ভাই একবারও রাজি হয়নি, কারণ ভাই জানতো আমি যে আবিষ্কারের কথা তাকে বলেছি সেগুলো মোটেই ভালো কিছু নয়। এক মুহূর্তের মধ্যে মানুষকে মেরে ফেলার মতো কিছু রাসায়নিক ফর্মুলা আমার হাতে এসেছিল। আমি আর কিছু চাইনি, শুধু এই বাড়িটাকে ভালো করে একটা ল্যাবরেটরি বানিয়ে নিশ্চিন্তে গবেষণা করতে চেয়েছিলাম। তাই প্রথমে অনির্বাণকে পাঠিয়েছিলাম এইখানে, কিন্তু অনির্বাণ কাজটা করতে পারলো না। তারপরে আমার মাথায় ফন্দিটা চলে এলো। মুকুন্দ এবং বিশুকে আমি মোটেই মারিনি। আগেই একটা আবিষ্কার আমার করা ছিল, এবং এটা নাকের ভেতরে গেলে মুহূর্তের মধ্যে মানুষের হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হয়ে যাবে এবং সে মারা পড়বে, অথচ গ্যাস বাতাসে মিলিয়ে যাবে। তাই কোনোভাবে বোঝা সম্ভব হবে না যে আসলে কি হয়েছিল। শরীরে কোথাও কোনো চিহ্নও থাকবে না। যেদিন আমি এখানে আসি রাত হয়ে যায় এবং আমি আর অনির্বাণ ছিলাম বাড়িতে। যখন আমরা ঢুকি তখন দারোয়ান আমাদের দেখেছিল, কিন্তু তাকে সাবধান করে দিয়েছিলাম যে কাউকে কোনো কিছু না বলতে। মাধব ঘুমিয়ে পড়েছিল। রামধন আমাদের দেখতে পায় অনেক পরে। কাবেরী সব কিছু জানত। কাবেরীর সামনে আমি ভাইকে তার ঘর থেকে বার করে নিয়ে যাই এবং অনির্বাণের সাহায্যে আমাদের একটা ঘরে লুকিয়ে রাখি প্রথমে। কিন্তু সেদিনই যে ভাই আপনাকে টেলিফোন করে সব কিছু বলেছিল তা আমি জানতাম না। কাবেরী শুধু বলেছিল আপনাকে টেলিফোন করে এখানে আসতে বলে। আপনি যদি আর না ফোন করতেন আমিও হয়তো ফোন করতাম না, কিন্তু আপনি টেলিফোন করে বসলেন
আর তাই আমাকেও আপনার সঙ্গে কথা বলতে হলো। কিন্তু অজিতবাবুর সঙ্গে আমার ভাইয়ের এতটা ভালো সম্পর্ক ছিল আমি জানতাম না, তাই টেলিফোনে আমি অজিতবাবুর সঙ্গে প্রথমে কথা বললাম না। পরে আপনার সঙ্গে কথা বলতে বলতে বুঝতে পারলাম সামান্য ভুল হয়েছে, তাই ব্যাপারটা এমনভাবে দেখলাম যে আমি ভীষণ অসুস্থ। শেষ রক্ষাটা আর হলো না। আপনি যদি এখনই আমাদের বলেন যে আপনার ভাই কোথায় আছে এবং তাকে সম্পূর্ণ সুস্থভাবে ছেড়ে দেন, তাহলে আপনাকে কথা বলার সুযোগ পাওয়া গেল না। তবুও একটা ধাক্কায় ব্যোমকেশকে সরিয়ে দিয়ে মাধবকে এক হাতের মধ্যে ধরে ছুটে গেল বাইরের দিকে। ব্যোমকেশ চিৎকার করে ওঠার আগেই তিনি লাফিয়ে পড়লেন। ভবতারণবাবু বাইরে পড়তে গিয়ে একটা আশ্চর্য ব্যাপার ঘটে। দরজার কাছে কিছু একটাতে পা বেঁধে ভবতারণবাবু মাটির ওপর হুমড়ি খেয়ে পড়লেন নিচে। মাধবের এই সুযোগ ছিল। ননীচরণ হুমড়ি খেয়ে পড়তেই মাধব ছিটকে এলো একপাশে, আর ভুলবশত তার হাতের রুমালের মধ্যে থাকা পাতলা বেলুনটায় চাপ পড়ে একটা বিষাক্ত গ্যাস অদ্ভুত শব্দ করে বাইরে বেরিয়ে এসে তার নাকেই ধাক্কা দিল। মুখ দিয়ে কেবলমাত্র একটি শব্দ উচ্চারণ করার সঙ্গে সঙ্গেই মাটির ওপর স্থির হয়ে গেল ননীচরণ চট্টোপাধ্যায়, অর্থাৎ ভবতারণবাবুর রূপ নিয়ে বসে থাকা সেই ননীচরণবাবু। কাবেরী দেবী ছুটে গেল, চিৎকার করে লাফিয়ে পড়তে গেল, কিন্তু তার আগেই বিনয়বাবু তাকে সরিয়ে ফেললেন। বললেন, এই গ্যাস এখনো আশেপাশে আছে, আপনারা সকলে সরে যান। নিজের তৈরি করা মারণাস্ত্রে নিজেই মারা গেছে। এজন্যই বোধহয় বলে অজিত, তুমি যখন একটা গুলি তৈরি করবে শত্রুকে মারার জন্য, তখন তোমার জন্যও আর একটা গুলি কোথাও না কোথাও ঠিক তৈরি হয়েই যাবে। আমি হতভম্ব হয়ে চুপ করে দাঁড়িয়ে রইলাম। কি বলবো তখনও বুঝতে পারছিলাম না, অবাক হয়ে তাকিয়েছিলাম। বিনয়বাবু একটু পরে পুলিশের জিপে করে মৃতদেহ নিয়ে যাওয়ার ব্যবস্থা করল। আমরাও বেরিয়ে এলাম। মাধবের চোখে জল। এ বাড়িতে সবাই জানত তুমি সন্দেহ করেছিলে, কারণ ননীচরণবাবু জানত তুমি সত্যি কথা শুনলে সবাইকে বলে দেবে। সে তো তোমায় কোনো কথাই বলেনি। তোমার ছোটবাবু যদি এখনো জীবিত থাকে, তাকেই আমি সত্যি খুঁজে এনে দেব। তবে এখন আমাকে যেতে হবে। মাধবও সঙ্গে সঙ্গে বেরিয়ে এলো। এ বাড়িতে সে আর থাকবে না। সে নিজের অন্য কোথাও একটা ব্যবস্থা করে নেবে ঠিক। পুলিশের কনস্টেবলরা ওই বাড়িতেই পাহারায় রইল। কাবেরী, হারাধন, রামধন কাউকেই সেখান থেকে যেতে দেওয়া হলো না। আমরা জিনিসপত্র নিয়ে বেরিয়ে এসেছিলাম। প্রথমে থানায় যাব, তারপর সেখান থেকে কলকাতার উদ্দেশ্যে ট্রেন ধরব। দাসবাবুকে সব বলাই আছে। কলকাতায় গিয়ে শুরু হবে আমাদের নতুন অভিযান। সত্যিকারেই কি ভবতারণবাবু জীবিত না মৃত সেটা খুঁজে বার করা, এবং যদি তিনি বেঁচে থাকেন তাকে উদ্ধার করাই হবে আমাদের আসল কর্তব্য। আমরা বিলাসপুর ছেড়ে তখন থানার দিকে এগোতে লাগলাম। সূর্যটা তখন আস্তে আস্তে মাথার ওপরে উঠতে শুরু করেছে। প্রথমবার বিলাসপুর এসে যেমনটা লেগেছিল, এখন কিন্তু তেমনটা আর মনে হলো না। মনে হলো সত্যি ব্যোমকেশ ঠিকই বলে, সবকিছুই সময় একরকম থাকে না, বদলায়। সময়ের সাথে সাথে সবকিছুই বদলে যায়। আমার শুধু ভবতারণবাবুর মুখটা মনে পড়তে লাগলো। আমাদের আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আপনাদের কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এই রকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।